আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি এমন কিছু ঘটবে তোমার সঙ্গে। বিশ্বাস করো, একটু যদি টের পেতাম তাহলে তোমাকে তাড়িয়ে দিতাম না। সরি, আমি খুব সরি আমার সোনা। তোমার মাম্মাম ভুল হয়ে গেছে, আর কখনো এমনটা হবে না, প্রমিস। বলেই উনি কেঁদে দিলেন। এতদিন পর আপন মানুষের ভালোবাসা আদর পেয়ে অরিয়মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। অনু দোতলা থেকে কাদার শব্দ পেয়ে তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে এলো। সিঁড়ির কাছে আসতে বোনকে দেখে চোখ দুটো ভরে উঠল। এই তো তার আপু তার কাছে চলে এসেছে। সে এক দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে নেমে বোনকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আজ যেন চৌধুরী ম্যানশনে কান্নার রোল পড়েছে। অবশেষে বাড়ির মেয়ে বাড়িতে ফিরে এলো। সন্ধ্যা নেমে এসেছে। এই অসময়ে ডাইনিং টেবিলে বসে থেকে পাপার হাতে গরম গরম পোলাও রোস্ট খাচ্ছে অরি। তার সামনে চেয়ারে বসে থেকে অনু খাবার চিবাচ্ছে আর বোনকে দেখছে। অন্য সময় হলেই পাপার হাতে তুলে খাওয়া নিয়ে দুই বোনের মধ্যে মারামারি শুরু হয়ে যেত, কিন্তু আজ অনু শান্ত। তার বোন তার কাছে রয়েছে, এতেই সে অনেক খুশি। তার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে সে পুরো পৃথিবী সুখ এনে তার বোনের কোলে দিত। সে যে বড্ড বেশি ভালোবাসে তার আপুটাকে। মিসেস মারিয়ানা চৌধুরী আজ অরির পছন্দ মতো কম ঝাল দিয়ে সব খাবার বানিয়েছেন। চোখের সামনে দুই মেয়েকে তৃপ্তির সঙ্গে খেতে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটল। পোলাওয়ের বাটি এগিয়ে নিয়ে অরির দিকে তাকিয়ে বলল, আর একটু দেই। অরি পাপার হাতে মুখ ভর্তি খাবার নিয়ে গাল দুটো ফুলিয়ে ছোট বাচ্চাদের মতো করে মাথা উঁচু নিচু করে দিতে বলল। মারিয়ানা হেসে প্লেট ভরে দিল। মেয়ের খাওয়া দেখে তাদের কারোরই আর বোঝার বাকি রইল না যে তার মেয়েকে এতদিন ঠিকমতো খাবার খেতে দেওয়া হয়নি, যার জন্য তার সুস্থ মেয়েটা এমন পাটকাঠি হয়ে গিয়েছে। হাতের রগ গলার হাড় বের হয়ে গেছে, সাথে চোখের নিচের কালো দাগ, উজ্জ্বল চেহারাটা মলিন হয়ে আছে। মেয়ের অবস্থা দেখে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ছোট মেয়ের পাতে পোলাও মুরগির গোশত দিয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। আরহাম চৌধুরী সযত্নে মেয়েকে খাইয়ে দিচ্ছেন আর টুকটাক গল্প বলে হাসানোর চেষ্টা করছেন। অরি এখানে আসার পরে নিজ রুমে গিয়ে ঘণ্টাখানেক ধরে গোসল করেছে। পুরো এক বোতল বডি ওয়াশ, শাওয়ার জেল শেষ করেও শরীর থেকে ওই নিকৃষ্ট পুরুষটার ঘ্রাণ মুছে ফেলতে সক্ষম হয়নি। ওই অমানুষটার দেওয়া শরীরের সমস্ত চিহ্নে ব্লেড দিয়ে আঘাত করেছে। কোনোভাবে পোশাকের মতো শরীরটাও যদি চেঞ্জ করা যেত তাহলে সে ততক্ষণই করত। হাজার চেষ্টা করেও এই জঘন্য লোকটা শরীর থেকে আসা জাফরানের গন্ধটা দূর করতে পারেনি। অরি এসব মনে করে দীর্ঘশ্বাস ছাড়ল। অনু খেতে খেতে খেয়াল করলো তার প্লেটে গিলা কলিজা উঠেছে। অন্যদিন হলে একাই খেয়ে নিত, পারলে হাড়ি থেকে বেছে বেছে বোনেরাকেই সাবার করে দিত। এগুলো মাম্মা পাপা না খেলেও তাদের দুই বোনের প্রিয়। মাঝে মধ্যে তাদের জন্য মুরগির পা, পাখা, কলিজা গিলা এক্সট্রা করে নিয়ে আসতো তাদের পাপা, যেন দু বোনে এগুলো নিয়ে কাড়াকাড়ি ঝগড়াঝাটি না করে। নিজেদের খুনসুটির কথা ভেবে হাসলো অনু। সে খুব মিস করে দিনগুলো। বোনের দিকে তাকাতে খেয়াল করলো অরি কপাল কুঁচকে তাকিয়ে রয়েছে। ইশারায় জানতে চাইলো কি হয়েছে। অনু মুখে কিছু না বলে কলিজার টুকরা বোনের মুখের সামনে ধরল। ছোট্ট মেয়ের কাণ্ড দেখে অবাক না হয়ে হাসলেন আরহাম চৌধুরী। অজান্তে অরির চোখ দুটো ভিজে উঠল। এটা কষ্টের কান্না নয়, বরং সুখের কান্না। সে আবারও ফিরে পেয়েছে এক টুকরো শান্তি ও সুখ। অরি নাক টেনে হাতের উল্টো পিঠে চোখ মুছে মুখ এগিয়ে নিয়ে ছোট বোনের হাত থেকে কলিজার অর্ধেক অংশ মুখে নিল এবং বাকি অর্ধেক অনুর সামনে ধরতে সে টুপ করে মুখে নিল। এটা দেখে অরি কান্নার মাঝেও শব্দ করে হেসে উঠল। অনু বোনের হাসিমাখা মুখ দেখে সেও হাসল। ইস, কতদিন পর তার বোনটাকে মন খুলে হাসতে দেখলো। অনু মন খারাপ করে এই মুহূর্তটা নষ্ট করতে চাইল না। সবকিছু ভাবনা চিন্তা একদিকে ঠেলে দিয়ে গিলার অর্ধেক নিজে খেয়ে বাকিটা বড় বোনকে খাইয়ে দিল। দ্রুত নিজের প্লেটের খাবার শেষ করে হাত ধুয়ে উঠে এসে চেয়ার টেনে নিয়ে পাপার সামনেও বোনের পাশে গা ঘেঁষে বসলো। আরহাম চৌধুরী ছোট্ট মেয়ের এখানে আসার কারণটা বুঝতে পেরে হাসলেন। অতঃপর দুই মেয়েকে একসঙ্গে খাইয়ে দিতে দিতে ভাবতে লাগলো যে কিভাবে ওই জানোয়ারটার হাত থেকে নিজের মেয়েকে রক্ষা করবেন। রাতের আকাশে চাঁদ মামা উকি দিচ্ছে। মাঝে মধ্যে মেঘমামি চাঁদ মামা সুন্দর মুখখানা নিজের আড়ালে লুকিয়ে রাখছে। তবুও চাঁদ মামা ফাঁক ফুকর দিয়ে উকি মারছেন। তার রূপের ঝলক কারাগারের ছোট্ট জানালা ভেদ করে একজন যুবকের রক্তাক্ত শরীরের উপর এসে পড়ল। যুবকটার সুঠাম ফর্সা দেহের তাজা রক্ত দেখে যেন চাঁদটিও মুখ ফিরিয়ে নিল। চার দেয়ালের আবছা অন্ধকার কারাগারের মাঝে হাত বাঁধা পা বাঁধা অবস্থায় হাঁটু ভেঙে বসে আছে একজন সুদর্শন যুবক। সাদা ধবধবে শার্টে লাল তরল পদার্থে ভেসে উঠেছে। ঠোঁটের কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মাথার ব্রাউন চুলগুলো উস্কো খুস্কো এলোমেলোভাবে সারা কপালে পড়ে আছে। গাঢ় বাদামি বর্ণের শকুনের মতো তীক্ষ্ণ চোখ জোড়া রক্তিম হয়ে জলজল করছে। এই যে প্রায় 3 ঘন্টা ধরে একটানা মার খেয়েও মুখ দিয়ে একটা আওয়াজ বের করেনি, শুধু পাথরের মতো শক্ত হয়ে বসেছিল। এদিকে এসআই সাহেব চেয়ারে বসে থেকে হাঁপাচ্ছেন। তার রাগ এখনো কমেনি। যে মানুষটার জন্য সে তার ভালোবাসার মানুষটিকে হারিয়েছে আজ তাকে নিজ হাতে ইচ্ছে মতো মেরেছে। যে মানুষটা তার প্রিয় মানুষকে দিনের পর দিন আঘাত করেছে সে আজ সবকিছু সুদে আসলে ফিরিয়ে দিয়েছে। কিন্তু
কোথাও যেন মনের তৃপ্তি খুঁজে পাচ্ছে না। সে চেয়েছিল এই জানোয়ারের আর্তনাদ চিৎকার সবাই শুনুক, কিন্তু না, তার আশা এক বালতি রক্ত ঢেলে দিয়েও মুখ দিয়ে টু শব্দ বের করেনি। খুব করে চেয়েছিল তার কাছে যেন মাথা নত করে নিজের প্রাণ ভিক্ষা চায়, কিন্তু তেমন কিছুই হয়নি, বরং মার খেয়েও ঠোঁট থেকে হাসি মুছে যায়নি। স্যার, পানি। একজন কনস্টেবল পানির জগ ও গ্লাস নিয়ে এসে এসআই সাহেবের দিকে বাড়িয়ে কথাটা বলল। সৌরভ মির্জার আগে গজগজ করতে করতে পানির গ্লাস নিয়ে এক নিঃশ্বাসে সবটাই শেষ করলো। তার ইউনিফর্ম ভিজে শরীরের সাথে লেপ্টে রয়েছে, কেউ দেখলে মনে করবে সদ্য নদী থেকে ডুব দিয়ে উঠে এসেছে। ডান হাতের উল্টো পিঠে রক্ত শুকিয়ে গেছে, তার পাশে একটা বড় মোটা লাঠি নিচে পড়ে আছে, যার অর্ধেক অংশই লাল হয়ে রয়েছে। আমার ফুলের থেকে দূরে থাকবি। সৌরভ মির্জা চিবিয়ে চিবিয়ে কথাটা বলল। সেটা শুনে যুবকটি হেসে উঠল, পাশে রক্তসহ থুতু ফেলে বলে উঠল, তোর ফুল? সিরিয়াসলি? বলে পুরো ঘর কাঁপিয়ে হেসে উঠল। সৌরভ রেগে কনস্টেবলের হাত থেকে পানির জগ কেড়ে নিয়ে বসা থেকে উঠে এসে যুবকটার মুখ বরাবর সমস্ত পানি ছুঁড়ে মারল। এতে রক্তাক্ত যুবকটির কোনো ভাবান্তর হলো না, উল্টো বাঁকা হেসে চোখে চোখ রেখে বলল, তোর ফুল, অথচ সেই ফুলের মধু খেয়ে নিয়েছে অন্য একটা ভ্রমর। ব্যাপারটা খুবই হাস্যকর এসআই সাহেব। সেই ভ্রমরকে মেরে ফেলতেও কিন্তু আমার হাত কাঁপবে না, ডক্টর লিওয়ান। সৌরভের কথা শুনে লিওয়ান মুচকি হেসে বলল, ভ্রমরকে তো মারা দূরে থাক, তাকে স্পর্শ করতে গেলেও যে হাল হয়ে ফিরে আসতে হবে। আর ভ্রমরের চুম্বন ভীষণ ধার, একবার খেলে আশেপাশেও যেতে চাইবে না। বাপ বাপ বলে লঙ্গি খুলে দৌড়াবি। উফ সরি, প্যান্ট খুলে। সৌরভ চেয়ারে আরাম করে বসে পায়ের উপর পা রেখে বলল, ধোলাই খেয়ে কি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিস? একটু আগেই তো তোকে ইচ্ছে মতো কেলানি দিলাম, এত তাড়াতাড়ি সেসব ভুলে গেলি? লিওয়ান মাথা নাড়িয়ে ধীর কণ্ঠে বলল, ভুলিনি। এই লিওন চৌধুরী কখনো কোনো কিছুই ভোলে না, বরং সে যেটা পায় তা থেকে 10 গুণ ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আজ আমি চেয়েছি বলে তোর মতো একটা কীট আমাকে স্পর্শ করার সাহস পেয়েছে। আসলে আমি দেখতে চেয়েছি আমার বউয়ের এক্সের শরীরে ঠিক কতটা ক্ষমতা রয়েছে। যতদূর ভেবেছি তা থেকেও বেশি দুর্বল তুই। সামান্য এইটুকু মেরে হাঁপানি রোগীদের মতো কাঁপতে শুরু করলি। ভাগ্যিস তোর সাথে আমার টেডি বিয়ারের বিয়ে হয়নি, নাহলে মেয়েটার জীবনটাও তেজপাতা হয়ে যেত। বাই দ্য ওয়ে, তোর এক্সের সহ্য করার ক্ষমতা সত্যিই প্রশংসা করতে হয়। তোর এক্সের সহ্য করার ক্ষমতা সত্যিই প্রশংসা করতে হয়। প্রথম সহ্য করতে না পারে জ্ঞান হারলেও পরবর্তীতে ঠিক হয়ে গেছে। লং টু ম্যাচ খেললেও তোর এক্স ক্লান্ত হয় না, উল্টো আমাকে আরও কাছে। থাক, আর কিছু বললাম না, নইলে বউ আমার রাগ করবে। বলেই শয়তানি হাসি দিল লিওয়ান। সৌরভ মির্জা লজ্জায় রাগে ঘৃণায় উঠে এলেন। লিওয়ানের বুক বরাবর সজোরে লাথি মারল। এতে লিওয়ানের শক্ত দেহ না নড়লেও সে চট করে ভয়ঙ্কর হিংস্র চোখে সৌরভের দিকে তাকালো। হঠাৎ তার শান্ত চেহারা এমন ভয়ঙ্কর রূপ ধারণ করাতে সৌরভ মির্জা কিছুটা ভড়কে গিয়ে পিছিয়ে গেল। কনস্টেবল তো লিওয়ানের এমন রূপ দেখে জগ ও গ্লাস নিয়ে দ্রুত কারাগার ত্যাগ করল। তার মতে ঘুমন্ত সিংহ জেগে উঠেছে। লিওয়ানের গাঢ় বাদামি বর্ণের রক্তিম চোখ দুটো দিয়ে যেন আগুন ঝরে পড়ছে। লিওয়ানের হঠাৎ এমন হিংস্র রূপ দেখে অজান্তেই ঢোক গিলতে বাধ্য হলো সৌরভ মির্জা। অনুভব করলো কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। লিওয়ান বাজখাই গলায় হুঙ্কার দিয়ে বাঁধা হাতে দুটো বুকের দিকে ইশারা করে বলল, এখানে লাথি মেরে অনেক ভুল করলি এসআই। এই জায়গাটা আমার ছোট্ট টেরিবেরের বসবাস। তাকে আঘাত করার অধিকার শুধুমাত্র এই লিওনের। সেখানে তুই আঘাত করে একদম ঠিক কাজ করলি। এর মূল্য তোকে চুকাতে হবে, আর সেটা খুবই ভয়ঙ্করভাবে। এতক্ষণ সাইলেন্ট ছিলাম জাস্ট একটা কারণে। আজ আমি একটু হলেও উপলব্ধি করতে পেরেছি আমার খুব মূল্যবান জিনিসকে অতিরিক্ত কষ্ট দিয়ে ফেলেছি, যার ফলস্বরূপ নিজেকে সেই কষ্ট অনুভব করানোর জন্য আজ তোর সামনে রয়েছি। কিন্তু তুই আমার হার্টে আঘাত করেছিস। এই অন্তরের অন্তরস্থলে শুধু সে রয়েছে। আমি সেই প্রথম পুরুষ যে টেরিবের জন্মের পরেই লেডি ডক্টর ব্যতীত তাকে স্পর্শ করেছি। যেখানে তোর পাপাই চান্স পায়নি, সেখানে তুই কোন খাতের মূল্য? জাস্ট একবার বের হতে দে, তারপর দেখবি এই ভ্রমরটা ঠিক কতটা বিষাক্ত। বলেই মুচকি হাসি উপহার দিল এসআইকে। একটা নতুন দিনের নতুন সকালে শুরু। চৌধুরী ম্যানশনের বাইরে সারি সারি পুলিশ দাঁড়িয়ে রয়েছে। এসব পুলিশ প্রোটেকশন সৌরভ মির্জা দিয়েছে যেন চৌধুরী পরিবারের কারো ক্ষতি করতে না পারে লিওয়ান। অনু আজ খুব সকালে উঠেছে। তার ইচ্ছে ছিল বোনকে নিয়ে রাতে বাইরে থেকে ঘুরে আসবে, কিন্তু তাদের পাপার করা আদেশ এখন বাইরে যাওয়া যাবে না। এমনকি তাদের বিশ্ববিদ্যালয় কলেজে যাওয়া নিষিদ্ধ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারোরই বাইরে যাওয়া চলবে না।
তাই অনু রাতে ভেবে রেখেছিল আজ সকালে সে নিজে হাতে নাস্তা বানাবে। বাইরে যাওয়ার অনুমতি নেই তো কি হয়েছে, প্রয়োজন হলে বাড়িতেই রেস্তোরাঁ খুলে বসে থাকবে। অনু ঝটপট ল্যাপটপ নিয়ে রান্নাঘরে এলো। ইউটিউব দেখে দেখে খুব মনোযোগ সহকারে নানান রকম আইটেম বানানো শুরু করে দিল। মাঝে মধ্যে আগুনে ছ্যাঁকা খেয়ে হাত বাঁকা হয়ে যাচ্ছে, তবু অনু রান্না বন্ধ করলো না। এখন সকাল 7:10। মিসেস আরিয়ানা চৌধুরী তড়িঘড়ি করে কাত পর্যন্ত চুলগুলো হাত খোপা করতে করতে সিঁড়ি বেয়ে নেমে এলেন। রাতে মেয়েদের সাথে আড্ডা দিয়ে অনেক রাতেই ঘুমিয়েছিলেন, যার ফলে আজ উঠতে একটু দেরি হয়ে গেছে। উনি এক প্রকার দৌড়ে ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরের সামনে আসতেই থমকে গেলেন। চিন্তিত মুখটা আপনা আপনি হাঁ হয়ে গেল। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছেন না। আজ কোন দিকে সূর্য উঠেছে ঠিক বুঝে উঠতে পারছেন না। ওনার ছোট মেয়ে রান্নাঘরে, তাও কিনা রান্না করছে, এটা দেখে বেশ চমকে গেছেন। বড় মেয়ে মাঝে মধ্যে রান্নাঘরে এলেও ছোট মেয়ের টিকিটাও দেখা যায় না। আর আজ কিনা ছোট মহারানী নিজে থেকে রাচ্ছে, ভাবা যায়। চোখে মুখে সূর্যের আলো এসে পড়তেই ঘুম ভেঙে গেল অরির। আজ শান্তির মতো একটা ঘুম হয়েছে। আরামে নরম বিছানায় কয়েকটা গড়াগড়ি দিয়ে হামি তুলে উঠে বসলো। পরনে টি শার্ট ও প্লাজো, মাথা চুলকে বাম দিকে ঘাড় ঘুরিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 10টা বেজে গেছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকলো। অতঃপর আলমারি থেকে সুতির গাউন নিয়ে ওয়াশরুমে চলে গেল। অরি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে রুম থেকে বের হলো। সিঁড়ি বেয়ে নামতে নামতে দেখলো অনু ডাইনিং টেবিলে বসে কিছু করছে। এখানে আসার পর সে রাতে ফোন দিয়ে বন্ধু মহলের সাথে যোগাযোগ করেছিল। তারা যদি মিস্টার আরহাম চৌধুরী ও সৌরভ মির্জাকে সবকিছু না বলতো, তাহলে হয়তো আজও সে ওই নরকের মধ্যে থাকতো। খোঁজ নিয়ে জানতে পারলো তাদের ফুড পয়জনিং হয়ে গিয়েছে। এতে খুব মন খারাপ হয়েছিল তার। কোথাও না কোথাও তার ভুলের জন্য সবাই অসুস্থ হয়ে গেছে। বন্ধুরা তাকে মন খারাপ করতে মানা করে এবং এসব নিয়ে ভাবতেও। সে বাড়ি চলে এসেছে, এতটুকু তাদের অনেক খুশি করেছে। অরি নিচে নেমে ছোট বোনের কাছে গিয়ে দেখলো ফুচকার ভেতর মাখা আলুর পুর ভরা হচ্ছে। অরির কপাল কুঁচকে গেল। সে টেবিলের দিকে তাকিয়ে দেখলো শিক কাবাব, হারিয়ালি কাবাব, স্বামী কাবাব, নান রুটি, চটপটি, হালিম ও পায়েস দিয়ে সাজানো হয়েছে। এগুলো দেখে অরি অবাক হয়ে গেল। সে বোনের পাশে চেয়ার টেনে বসতে বসতে জিজ্ঞাসা করলো, এগুলো এ সময় কোথা থেকে পেলি? পাপা নিয়ে এসেছে নাকি মাম্মা বানিয়েছে? অনু বোনকে দেখে মিষ্টি করে হাসলো। একটা ফুচকা টকঝাল মিষ্টি পানিতে ডুবিয়ে নিয়ে বোনের মুখের সামনে ধরে ইশারায় খেতে বলল। অরি থমথমে মুখে চেয়ে থাকলো। খালি পেটে কে ফুচকা খায়, তবুও সে বোনের মন রাখার জন্য মুখে নিল। ফুচকা খেয়ে একটু নান রুটি ছিঁড়ে মুখে দিয়ে চিবোতে লাগলো। মজা না আপু? অরি মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ, অনেক মজা। বোনের কথা শুনে অনু 32 দাঁত বের করে হেসে বলল, আচ্ছা, মজা না আপু? মজা তো হবেই, দেখতে হবে না কে বানিয়েছে। অরি শিক কাবাব মুখে দিতে দিতে বলল। নিশ্চয়ই মাম্মা বানিয়েছে। অনুর মুখটা গোমড়া হয়ে গেল। সেটা দেখে ঠোঁট টিপে হাসলো অরি। মিসেস মারিয়ানা চৌধুরী রান্নাঘর থেকে কাচ্চির বাটি নিয়ে এসে টেবিলের উপর রেখে বলল, আমি শুধু কাচ্চি বানিয়েছি ওরি, আর এইগুলো সব তোমার ছোট বোন বানিয়েছে। মাম্মার কথা শুনে অরি খুব জোরে বিষম খেলো। অনু তাড়াতাড়ি জগ থেকে পানি ঢেলে বোনের মুখে ধরল এবং পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। অরি এক নিঃশ্বাসে পানি খেয়ে খুক খুক করে কেসে নিজেকে সামলালো। সে বড় বোন হয়ে যেখানে সামান্য ডিম ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলে, সেখানে ছোট বোন এত কিছু রান্না করেছে, তাও জীবনের প্রথম। এটা ভাবতেই আবারও কেসে উঠল। তুমি ঠিক আছো তো মামুনি? চিন্তিত মুখে বড় মেয়ের কাছে এসে মাথায় হাত বুলে কথাটা বলল মারিয়ানা। অরি মুচকি এসে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ মাম্মা, ঠিক আছি আমি। আচ্ছা পাপা কোথায়? দেখছি না তো। তোমাদের বাবা বাইরে গিয়েছে জরুরি কাজের জন্য। চিন্তা করো না, দ্রুত চলে আসবে। অরি আর কিছু বলল না। মিসেস মারিয়ানা চৌধুরী দুই মেয়েকে খেতে বলে উপরে চলে গেলেন। অরি নান দিয়ে হারিয়ালি কাবাব মুখে দিল। এটা একটু তিতা তিতা অনুভব হলেও খেতে খুব একটা মন্দ নয়। প্রথম রান্না হিসেবে ভালোই হয়েছে। এক পৃষ্ঠে পুড়ে যাওয়া নানগুলো দু বোনে খেয়ে শেষ করলো, আর ভালোগুলো মাম্মা ও পাপার জন্য রেখে দিল। অনু বাটিতে হালিম তুলে নিল এবং এক চামচ মুখে দিতে চোখ বড় হয়ে গেল। সে চমকে পাশে বোনের দিকে তাকালো। অরি এক মনে হালিম খাচ্ছে। অনু বোনের সামনে থেকে বাটি টেনে নিয়ে বিচলিত কণ্ঠে বলল, এটা অনেক ঝাল আপু, কিভাবে এত ঝাল হলো বুঝতে পারছি না। হয়তো মাংস কষানোর সময় ভুলবশত বেশি দিয়ে ফেলেছি। তুমি এটা খেও না, আমি আবারও কালকে বানিয়ে দিব। অরি মুচকি হাসলো। সে আগে ঝাল খেতে পারতো না ঠিকই, কিন্তু এখন শিখে গেছে। লিওয়ান তাকে অতিরিক্ত ঝাল দেওয়া খাবার, পেঁয়াজ মরিচ দিয়ে পান্তা ভাত, আধপেটা হয়ে খাবার খাওয়া সবটাই ভালোভাবে শিখিয়েছে। সে ওই বাড়িতে থাকতে যত ঝাল খেয়েছে তার কাছে এটা কিছুই নয়, বরং খেতে ভালোই লাগছে। অরি ছোট বোনের হাত থেকে অর্ধেক খাওয়া হালিমের বাটি নিয়ে শান্ত গলায় বলল, সমস্যা নেই অনু, তোর বোন অনেক কিছুই খাওয়া শিখে গিয়েছে। এর থেকেও দ্বিগুণ ঝাল খেয়ে অভ্যস্ত আমি। অনুর হঠাৎই কান্না পেল। সে দুহাতে বোনকে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলল, ওই লোকটা খুব খারাপ আপু, খুবই খারাপ। আমি যখন ওই লোকটাকে অনেক অনেক ঘৃণা করি। যারা আমার বোন ও আমার পরিবারকে আঘাত করে
তারা আমার দুই চোখের বিষ। 11টার দিকে মিস্টার আরহাম চৌধুরী বাড়িতে এলেন। দু বোন ড্রয়িং রুমে সোফার উপর দুই পা তুলে দুই দিকে ঘুরে মাঝখানে লুডু রেখে খেলছিল। তাদের সামনে সোফায় মিসেস মারিয়ানা চৌধুরী বসে চা খাচ্ছিলেন এবং মেয়েদের খেলা দেখছিলেন। অনেকদিন পর যেন আজ আবারও আগের মতো পুরো ম্যানশনে প্রাণ ফিরে পেয়েছে। দুই মেয়ের হাসির ঝলকে যেন নীরব বাড়িটাও হেসে উঠছে। ওনার এসব ভাবনার মাঝে কলিং বেল বেজে ওঠে। তিনি চায়ের কাপ সামনে ছোট কাচের টেবিলের উপর রেখে দরজা খুলতে গেলেন এবং দরজা খুলে দেখলেন ওনার স্বামী সহ দুজন ব্যক্তিও সেখানে রয়েছেন। তাদের দেখে দরজা থেকে সরে দাঁড়াতে সবাই ভেতরে প্রবেশ করলো। এদিকে অরি ছোট বোনের সঙ্গে গুটি নিয়ে ঝামেলা শুরু করে দিয়েছে। তার মতে অনু চিটিং করেছে, সে স্পষ্ট দেখেছে, কিন্তু অনু উল্টো তাকে চিটিংবাজ বলছে। তার মতো নাকি ছোট একটা বাচ্চা কি সব চিটিং ফিটিং বুঝতে পারে। এসব শুনে রেগে গিয়ে লুডুর বই নিচে ফেলে দিল। সেটা দেখে অনু ন্যাকা কান্না জুড়ে দিয়ে পড়ল। ও মা গো, তোমার মেয়ে আমার লুডুকে মেরে ফেলে দিল মা গো। আমার এখন কি হবে মা গো? আমি কাকে নিয়ে বাঁচবো? মানে থুকু, আমি এখন কাকে নিয়ে সময় কাটাবো আমার মা গো? অরি বোনের কথা শুনে হাসতে হাসতে লাথি দিয়ে নিচে ফেলে দিল। এদিকে অনুও কম নয়, সেও বোনের এক পা চেপে ধরে নিচের দিকে জোরে টান দিতে অরি হুড়মুড় করে সোফা থেকে নিচে পড়ে গেল। সেটা দেখে অনু পুরো ম্যানশন কাঁপিয়ে হেসে উঠল। অরি রেগে সোফা থেকে ছোট কুশন নিয়ে অনুর মুখের দিকে ফিকে মারল। অনু আরেকটা কুশন নিয়ে বোনের দিকে ছুড়ে দিল। ব্যাস শুরু হয়ে গেল তাদের মারামারি। চারজন ব্যক্তি থমকে দাঁড়িয়ে দৃশ্য দেখছিলেন। এত বড় মেয়েদের বাচ্চামো দেখে তারা মিটমিট করে হেসে উঠলেন। মিস্টার আরহাম চৌধুরী ও মিসেস মারিয়ানা চৌধুরীর চোখ দুটো জুড়িয়ে গেল। তাদের ঠোঁটের কোণেও হাসি লেগে রয়েছে। হঠাৎ কারোর অস্তিত্ব অনুভব করে অরি ঘাড় ঘুরিয়ে তাকালো। একজনকে দেখে সঙ্গে সঙ্গে মুখের হাসিটা গায়েব হয়ে গেল। চট করে দৃষ্টি সরিয়ে নিল এবং মাথা নিচু করে বসে থাকলো। সে অনুভব করতে পারছে বেয়াদব চোখগুলো ধীরে ধীরে ভিজে উঠছে। বোনকে শান্ত হতে দেখে অনুও শান্ত হয়ে গেল। ঘাড় বাঁকা করে পাশে তাকালো। সামনে মাম্মা পাপ্পা আর তার না হওয়া জুজি এবং অচেনা একজন লোক কালো সুটবুট পরে হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। অনু সবাইকে দেখে তড়িঘড়ি করে সবকিছু গুছিয়ে ওড়না ঠিক করে উঠে দাঁড়ালো। তারা তিনজন এগিয়ে এসে সোফায় বসলেন আর মারিয়ানা চৌধুরী নাস্তা পানির ব্যবস্থা করতে গেলেন। মামুনি, আমার কাছে এসো। পাপার কথা শুনে অরি ভদ্র মেয়ের মতো উঠে গিয়ে কাছে এসে বসলো। ছোট্ট মেয়ের দিকে তাকে ইশারায় বলল যাতে কাছাকাছি বসতে পারে। অনু ও ভদ্র মেয়ের মতো গিয়ে তার পাপার একপাশে বসলো। নিন উকিল সাহেব, কাগজপত্র বের করুন। মিস্টার আরহাম চৌধুরীর কথা মতো উকিল সাহেব ব্যাগ থেকে ফাইলগুলো বের করলেন। অনু কৌতূহলবশত উকি দিয়ে দেখার চেষ্টা করলো এগুলো কিসের জন্য। অরির মধ্যে এসব নিয়ে কোনো আগ্রহ না থাকলেও অস্বস্তিতে হাত দুটো কসলাচ্ছিল। সে না দেখে অনুভব করতে পারছিল অতি চেনা দুটো চোখ তার দিকে স্থির হয়ে আছে। অরি না চাইতেও আর চোখে পাশে সিঙ্গেল সোফায় বসা মানুষটার দিকে তাকালো এবং সঙ্গে সঙ্গে দুজনের চোখাচোখি হয়ে গেল। অরি চট করে নিজের চোখ সরিয়ে নিতে সৌরভ মির্জা মুচকি হাসি দিল। নাও মা, সাইন করো। উকিল সাহেব একটা ফাইল এবং কলম অরির দিকে এগিয়ে দিয়ে বললেন। অরি কপাল কুঁচকে জানতে চাইল এটা কিসের পেপার? মেয়ের কথা শুনে মিস্টার আরাম চৌধুরী শান্ত গলায় বললেন, তোমার আর লিওনের ডিভোর্স পেপার। পাপার মুখে কথাটা শুনে এক মুহূর্তের জন্য চমকে উঠল অরি। অনু অবাক হলেও মনে মনে বেশ খুশি হলো। এবার তার বোনটা পার্মানেন্টলি ওই নিষ্ঠুর লোকটার কাছ থেকে মুক্তি পাবে। অরি মিস্টার আরহাম চৌধুরীর দিকে তাকিয়ে বলল। কিন্তু পাপা। আরহাম চৌধুরী মেয়েকে কথার মাঝপথে থামিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, দেখো মামুনি, আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি। তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, ওই জানোয়ারটা জেল থেকে ফিরে এলে আবার কোনো না কোনোভাবে তোমাকে নিয়ে যাবে, আর সেটা আমি এবার হতে দেব না। তুমি ওর আইনগত বউ, তাই তোমার উপর ওই জানোয়ারের অধিকার রয়েছে, আর আমি এটা ভাঙতে চাই। ওই খুনিটা যেন কোনো অধিকার না খাটাতে পারে তোমার প্রতি। আর ইসলামে ধরা গেলে জোর করে বিয়ে এটা বৈধ নয়। একজন পিতা হয়ে সবার আগে সন্তানের সুখ চাইবে, এটা কি অন্যায়? আমি চাই না তুমি ওই অমানুষটার কাছে যাও। ও তো তোমাকে ভালোবাসে না, শুধু প্রতিশোধ নেওয়ার জন্য আমার থেকে তোমাকে ছিনিয়ে নিয়েছে। সেখানে তোমায় কম অত্যাচার করেনি তো। এখন বাকি সিদ্ধান্ত তোমার। বিয়ে নামক লোহার শিকল থেকে মুক্তি পেতে চাও, নাকি নিজের সুখ শান্তি চাও? অরি এতক্ষণ পাপার কথাগুলো মনোযোগ সহকারে শুনলো। তার পাপা তো কোনো কিছু ভুল বলেনি। সত্যি তো ওই লোকটা শুধু নিজের স্বার্থের জন্য তাকে ব্যবহার করেছে।
এই কয়েকদিনে তার সুন্দর জীবনটাকে জাহান্নামে পরিণত করেছে। এক রাতও ওই লোকটির থেকে নিজেকে বাঁচাতে পারেনি, তার উপর তো কম অত্যাচার করেনি। তাহলে সে এত ভাবছে কেন? এখানে ভাবার মতো কি আদৌ কিছু বাকি আছে? সে যদি এই পৃথিবীর বুকে কাউকে সবচেয়ে বেশি ঘৃণা করে থাকে তাহলে ওই লোকটাকে। সে মরে গেলেও তার প্রতি অন্যায় করার কথাগুলো কখনো ভুলবে না। সময় হলে সে এর থেকেও বেশি কষ্ট এই মানুষটাকে সময় হলে সে এর থেকেও বেশি কষ্ট এই অমানুষটাকে ফিরিয়ে দিবে। শুধু সময়ের অপেক্ষা। অরি এক পলক তার মাম্মার দিকে তাকাল। উনি মেয়ের দিকেই তাকিয়েছিলেন। অরি আর কোনো কিছু না ভেবে টেবিলের উপর থেকে কলম নিয়ে ডিভোর্স পেপারে সাইন করে দিল। উকিল সাহেব ছাড়া সবার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। অরি সাইন করে ফাইলটা পাশে রেখে দিল এবং খেয়াল করলো উকিল সাহেব আরেকটা ফাইল এগিয়ে দিলেন। অরির কপাল আবার কুঁচকে গেল। সে জিজ্ঞাসু দৃষ্টিতে তার পাপার দিকে তাকালো। উনি মেয়ের চোখের ভাষা বুঝতে পেরে ধীর কণ্ঠে বলে উঠলেন, এটা তোমার আর সৌরভের বিয়ের কাবিননামা। সাইন করে দাও মামুনি। মিস্টার আরাম চৌধুরীর কথা কর্ণপাত হতেই অরির হাত থেকে কলম নিচে পড়ে গেল। সে বিস্মিত হয়ে পাপার শান্ত চেহারার দিকে তাকালো। অনুবনের রিয়াকশন দেখে ফট করে পাপার দিকে তাকিয়ে বলে উঠল, কিন্তু পাপা, ইসলামে বলা হয়েছে ডিভোর্সের পর 3 হায়েজ ইদ্যত শেষ হলে দ্বিতীয় বিয়ে করা যাবে। তালাকপ্রাপ্ত স্ত্রীগণ তাদের জন্য নির্ধারিত 3 হায়েজ ঋতুস্রাব পর্যন্ত অপেক্ষা করবে। সুরা আল বাকরা, এটা বুঝতে পারছি না কীভাবে বলবো। আর এখানে তো শুধু আপু সাইন করেছে, ওই লোকটা তো সাইন করেনি। তাহলে ধরাই যায় আপুর এখনও ডিভোর্সই হলো না, আর এখনই দ্বিতীয় বিয়ের পাপার রক্তিম চোখ তাকানো দেখে অনুর মুখের কথা গায়েব হয়ে গেল। সে ঠোঁটে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে থাকলো। মিস্টার আরহাম চৌধুরী ছোট মেয়ের দিক থেকে দৃষ্টি সরিয়ে এনে বাম পাশে বসে থাকা বড় মেয়ের দিকে তাকালো। অরি চট করে উঠে দাঁড়িয়ে বলল, পাপা, তোমার সাথে আমার কিছু কথা আছে, ছাদে এসো। বলেই অরি সেখান থেকে উপরে চলে গেল। মিস্টার আরহাম চৌধুরীও মেয়ের পিছু পিছু সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। পাপা, তুমি এমনটা ভাবলে কি করে? তুমি কি ভুলে গেলে তোমার মেয়ে আর অবিবাহিত না? পরিস্থিতিটা যেমনই হোক, বিয়ে হয়েছিল আমার, আমি অন্য একজনের বউ ছিলাম। আর এখন একজন ডিভোর্সি মেয়েই বলতে পারো। এমন মেয়েকে অবিবাহিত পুরুষ কেন বিয়ে করবে? আমি জানি এসআই সাহেব তোমায় যথেষ্ট সম্মান করে, কিন্তু তাই বলে নিজের ডিভোর্সি মেয়েকে ওনার ঘাড়ে চাপিয়ে দেবে? এটা কিন্তু একদম ঠিক নয় পাপা। আমি ওনাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। ওনার মতো মানুষ আমার থেকেও ভালো মেয়ে ডিজার্ভ করে। হ্যাঁ, মানছি একসময় ওই মানুষটাকে ভালোবাসতাম, বলতে পারো এখনো কোথাও না কোথাও ওনার জন্য জায়গা রয়েছে মনে। কিন্তু এটা নয় যে সবকিছু জেনে শুনে ওনার সুন্দর লাইফটা নষ্ট করে দেব। খোলা নীল আকাশের দিকে তাকে এক নাগারে কথাগুলো বলে থামে অরি। মেয়ের কথা শুনে আরহাম চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তোমার পরিস্থিতিটা বুঝতে পারছি মামুনি, কিন্তু তুমি একটু আমার দিকটাও একটু বোঝার চেষ্টা করো। তোমাদের যদি বিয়ে না হয় তাহলে ওই জানোয়ারটা আবার তোমাকে নিয়ে যাবে। আর তুমিও ভালো করে জানো ওই নরকে ভালো থাকবে না। তাই বলছি মা, চুপচাপ বাবার কথাটা শোনো। আমি তোমাকে ভালোর জন্যই এমনটা করছি। অরি পিছনে ঘুরে পাপার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, একটা হারামের মধ্যে তো রয়েছেই পাপা, তার উপর আরেকটা হারাম কাজ করতে বলছো? মিস্টার আরহাম চৌধুরী কিছু বলতে চেয়েও পারলেন না। সত্যিই তো সে এখন যে বিয়ে করা নিয়ে মেয়েকে চাপ দিচ্ছে সেটা আদৌ হালাল বিয়ে হবে না। কিন্তু সে আর এর থেকে কি করবে? তার মেয়েকে ওই অমানুষটার হাত থেকে কিভাবে রক্ষা করবে? মিস্টার আরহাম চৌধুরী মেয়ের মুখের মিস্টার আরহাম চৌধুরী মেয়ের দিকে অসহায় চোখে তাকিয়ে বললেন, কিন্তু মামুনি, আর কোনো কিন্তু নয় পাপা। আমি সবকিছু জেনে শুনে অন্য একজনের জীবন নষ্ট করতে পারবো না। আর তুমি যে বিয়ের কথা বলছো, সেটার কথা কি ওই মির্জা পরিবারের সবাই জানে? মেয়ের প্রশ্নের কোনো জবাব নেই আরহাম চৌধুরীর কাছে। অরি পাপাকে চুপ করে থাকতে দেখে তাচ্ছিল্যের সুরে বলল, জানতাম আমি তুমি ওনাদের কাউকে কিছুই বলনি। আর বলেও বা কি হবে? ওনারা তো আর অন্যের এঁটো খাবারকে নিজের সন্তানের পাতে দিবে না, তাই না? মিস্টার আরহাম চৌধুরী মেয়ের কাছে এগিয়ে এসে দুই হাত চেপে ধরে অসহায় কণ্ঠে বলল, প্লিজ মামুনি, নিজেকে এমন করে বলো না। তুমি আমাদের কাছে আগেও যেমনটা ছিলে এখনো তেমনটাই রইছো। অরি হাসলো, জোরে নিঃশ্বাস ফেলে বলল, ভুল পাপা, তোমার মেয়ে আগের মতো আর নেই, চাইলেও আর হতে পারবে না। তোমার মেয়ে একজন পাপিষ্ঠ পুরুষের পাপে কলঙ্কিত হয়েছে পাপা। সেই কলঙ্কের দাগ চাইলেও সারানো যাবে না। চাঁদেরও কিন্তু কলঙ্ক রয়েছে প্রিয়তমা, তবুও চাঁদকে প্রিয় মানুষটির সঙ্গে তুলনা করা হয়। তোমার এই অধম প্রেমিক পুরুষ না হয় তার প্রিয়তমার কলঙ্কে কলঙ্কিত হবে?
তবুও তুমি থেকে যাও এই প্রেমিকের কাছে। অরির কথা শেষ হতে সোহরাব মির্জা দরজার কাছ থেকে এই কথাগুলো বলে। সেটা শুনে অরি চমকে উঠে সামনে তাকায়। সোহরাব ধীরে ধীরে এগিয়ে এসে অরির সামনাসামনি দাঁড়ালো। মিস্টার আরহাম চৌধুরী তাদের একান্ত সময় দিয়ে সেখান থেকে চলে গেলেন। এখন যদি তার মেয়েটা একটু বোঝে। ফকফকা নীল আকাশে সূর্যমামা নিজের রূপের তেজ পৃথিবীর উপর ঢেলে বোঝাচ্ছেন। এখন দুপুরবেলা। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে 12টা বেজে গেছে। ভরা দুপুর বেলা রোদের মাঝে ছাদের দুই প্রান্তে অরি ও সোহরাব দাঁড়িয়ে আছে। দুজনের মুখে কোনো কথা নেই। একজন তার প্রিয়তমাকে দেখতে ব্যস্ত থাকলেও অপর পাশে দাঁড়িয়ে থেকে অস্বস্তিতে ভুগছে একজন। প্রিয়তমাকে হাঁসফাঁস করতে দেখে ব্যর্থ হওয়া প্রেমিক পুরুষ বলে উঠল, এমনটা কেন করলে? ওই দিন ওই যদি আমাকে সবটা বলতে, তাহলে নিশ্চয়ই আমি কিছু করতাম। তুমি কি তোমার এসআই সাহেবকে এতটাই অধম মনে করো যে তোমাকে বিপদ থেকে রক্ষা করতে পারবে না? অরির চোখ দুটো টলমল করছে। মনের মধ্যে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তার জীবনটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে সে চাইলেও কিছু করতে পারছে না। এই যে এখন এই মানুষটার সামনে দাঁড়িয়ে থাকতেও তার পা দুটো কাঁপছে। একসময় এই মানুষটাকে নিয়ে কত স্বপ্ন দেখেছে, মনের মাঝে এঁকেছে হাজারো জল্পনা কল্পনা। এই মানুষটার সঙ্গেই তো সারা জীবন পার করে দিতে চেয়েছিল। কতই না শখ ছিল এই লোকটার সাথে ছোট্ট একটা সংসার হবে তার। সে খুব করে চেয়েছিল এই মানুষটার হাতে হাত রেখে সুখে দুঃখে পাশে থেকে বাকি জীবনটা পার করে দিতে। কিন্তু কি থেকে কি হয়ে গেল কেউ কিছুই বুঝে উঠতে পারল না। লিওয়ান নামের এক ভয়ঙ্কর তুফান এসে এক ঝটকায় তাদের জীবনটা লণ্ডভণ্ড করে দিয়ে গেল। এখন চাইলেও আর সবকিছু ঠিক করা সম্ভব নয়। অনেক দেরি হয়ে গেছে। এসব আকাশ পাতাল ভাবনার মাঝে হাতের উপর খুব পরিচিত ছোঁয়া পেয়ে চমকে উঠল অরি। সে চট করে ইটের পাঁচিলের উপর রাখা ডান হাতের দিকে তাকিয়ে হাতটা সরে নিতে চাইলে সোহরাব আরো শক্ত করে হাত চেপে ধরল। প্লিজ অরি, আমাকে আর কতটা কষ্ট দিবা? তোমাকে না পাওয়ার দহনে আমি দিনের পর দিন পুরে ছাই হয়ে যাচ্ছি। তুমি কি সেটা একটুও বুঝতে পারছো না? অরি থেমে গিয়ে তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে উঠল, আমিও যে আপনাকে না পাওয়ার যন্ত্রণায় দিনের পর দিন একটু একটু করে মরছি এসআই সাহেব। তাহলে কেন আমার থেকে দূরে সরে যেতে চাচ্ছ? পরিস্থিতিটাই এমন যে চাইলেও আর আপনার কাছে ফিরে আসা সম্ভব না। আমি যদি সেই পরিস্থিতিটাই বদলে দেই, তখন ফিরে আসবে তো আমার কাছে? অরি এবার সোহরাব মির্জার দিকে তাকায় এবং চোখে চোখ রেখে জানতে চাইল, কেন এমন করছেন আপনি? আমার কাছে আর আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। আপনি আমার থেকেও ভালো মেয়ে ডিজার্ভ করেন এসআই সাহেব। কথা বলার সময় অরির এক চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সেটা দেখে সোহরাব মির্জা এগিয়ে এসে দুগালে হাত রেখে যত্ন সহকারে চোখের পানি মুছে দিয়ে শান্ত গলায় বলে, তোমাকে ছাড়া আর আমার কিছুই চাই না অরি। জাস্ট তুমি আমার হলেই হবে, আর কিচ্ছু লাগবে না আমার। অরি হেসে দুগাল থেকে হাত সরিয়ে নিয়ে বলল, আমায় ছোবেন না এসআই সাহেব। আমার মতো একজন অপবিত্র মেয়েকে ছুলে আপনার হাতও ময়লা হয়ে যাবে। কথাটা বলে সে পিছনে ঘুরতে সোহরাব পিছন থেকে তাকে জড়িয়ে ধরে বলে উঠল, হোক, সমস্যা নেই। শুধু হাত কেন, এই আমি পুরোটাই ময়লা হতে রাজি আছি। তুমি যেমনই হও না কেন, সারা জীবন আমার কাছে পবিত্র ফুলই থেকে যাবে। প্লিজ জান, আমাকে দূরে ঠেলে দিও না আর। আমি ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। তুমি এখন এই বিয়ে করতে না চাইলেও আমার কোনো আপত্তি নেই। আমি না হয় আরো কয়েক মাস অপেক্ষা করব তোমার জন্য। তুমি শুধু এইটুকু বলো যে তুমি আমার হবে। অরির নিঃশ্বাস আটকে গেল। সে একই পরিস্থিতিতে পড়ল। যাকে সে সারা জীবন ঘৃণা করে এসেছিল সেই লোকটাই তার সর্বস্ব কেড়ে নিয়েছে। আর সে যাকে চেয়েছিল সেই মানুষটাকে হারিয়ে ফেলেছে। এখন সে কি করবে? তার কি করা উচিত? নিজের সুখ শান্তি চাওয়াটা কি অপরাধ? নিজের ভালো থাকার জন্যে যদি আজ হ্যাঁ বলে তাহলে কি খুব বড় অন্যায় হয়ে যাবে? নিজের খুশি থাকার কারণটা চাইলে কি খুব বেশি অপরাধ করে ফেলবে? যদি তাই হয়ে থাকে তাহলে সে এমন অপরাধ বারবার করতে রাজি আছে। নিজের মানসিক শান্তির জন্যে যদি আজ তাকে স্বার্থপর হতে হয় সেটা নিয়েও সে রাজি। ওই নরকের আগুনের থেকে স্বার্থপরের তকমাটাও মেনে নিতে রাজি আছে। অরি মনকে শক্ত করে চোখের পানি মুছে পেছনে ঘুরে তার ভালোবাসার মানুষটির দুহাতের তালুতে নিজের দুই হাত রেখে চোখে চোখ রেখে বলে উঠল। সৌরভ মির্জা হেসে মাথা নাড়িয়ে বলে উঠল, আমি আপনার হতে রাজি আছি এসআই সাহেব। নিজের হ্যাপিনেসের জন্য হলেও আপনার হতে রাজি আছি আমি। নিজের সুখ মানসিক শান্তি চাওয়াটা কি যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমি এই অন্যায় বারবার করতে রাজি আছি। আমি স্বার্থপর, অনেক অনেক স্বার্থপর। নিজেকে ভালো রাখার জন্য এমন স্বার্থপর হতেও আমার কোনো আপত্তি নেই। দিন শেষে ভালো থাকাটাই আমার কাছে অনেক বেশি মূল্যবান। আমাকে জাস্ট একটু সময় দিন নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। আমি আর কোনো হারাম সম্পর্কে থাকতে চাই না এসআই সাহেব। ওনার সাথে আমার ডিভোর্স হয়ে গেলেই আমি মুক্ত। তারপর 3 হায়েজ ইদ্যত শেষ হলে আমরা পবিত্র বন্ধনে আবদ্ধ হব।
ততদিন আপনার এই অপবিত্র প্রিয়তমার জন্য অপেক্ষা করবেন তো এসআই সাহেব? এখন বাজে দুপুর 1টা। অরি ওয়াশরুমের ভেতর ঝর্ণা নিচে দাঁড়িয়ে থেকে লম্বা শাওয়ার নিচ্ছে। তখন রোদের মাঝে দাঁড়িয়ে থাকার ফলে ভীষণ গরম লেগেছিল তার। এসআই সাহেবকে কথাগুলো বলে নিচে এসে পাপাকেও সব বুঝিয়ে বলে দুজনে। উনি প্রথমে মানতে নারাজ হলেও পরবর্তীতে তাদের সিদ্ধান্ত মেনে নিয়েছে। এসআই সাহেবকে দুপুরের খাবার খেয়ে যেতে বলা হয়েছিল, কিন্তু ওনার ডিউটি থাকার জন্যে তখনই উকিলকে নিয়ে বিদায় জানিয়ে চলে যান। মিস্টার আরহাম চৌধুরী এবার সিদ্ধান্ত নিয়েছেন লিওয়ানের উপর নারী নির্যাতনের কেস ঠুকে দিবেন। তারপর আদালতে লিওয়ানের উপর তার করা প্রতিটি অত্যাচারের অভিযোগ তুলে ছাড়াছাড়ি করে নিয়ে আসবে মেয়েকে। এতে সোহরাব মির্জা সাহায্য করতে চেয়েছে, সঙ্গে লিওয়ান যেন সহজে জেল থেকে বের হতে না পারে সেটাও দেখবেন উনি। এসবের মধ্যে তেমন কোনো মাথা ঘামায়নি অরি। সে তো ভাবছে অন্য কথা। তার ব্রেন বলছে ওই তার ছেঁড়া সাইকোপ্যাথকে কি এত সহজে আটকে রাখা আদৌ সম্ভব? দেখা গেল কারাগার ভেঙেই না বা চলে আসে। দূর, সে এসব কি আবোল তাবোল ভাবছে। ওই সাইকোটার সাথে থেকে থেকে তার মাথাটাও অটো হয়ে গেছে। অরি রিল্যাক্সে গোসল সেরে নিল। একটা গোলাপি রঙের তোয়ালে নিয়ে শরীর পেঁচালো। গরমের ঠেলে আলমারি থেকে জামা কাপড় নিয়ে আসতে ভুলে গিয়েছে। আরেকটা তোয়ালে দিয়ে মাথায় চুল মুছে পেঁচিয়ে নিল। সবকিছু গুছিয়ে রেখে দরজা খুলে বের হয়ে এলো এবং দরজা বন্ধ করে সামনে ঘুরতেই 404 ভোল্টে ঝটকা খেলো। শয়তানের কথা ভাবতে না ভাবতে শয়তান এসে হাজির, তাও আবার তারই বিছানায় পায়ের ওপর পা তুলে আরামসে বসে থেকে সিগারেট খাচ্ছে আর নাক মুখ দিয়ে ধোঁয়া উড়াচ্ছে। হঠাৎ করে অসময়ে শয়তানকে দেখে ভরকে গেল অরি। সে চমকে উঠে পিছিয়ে গিয়ে ওয়াশরুমের দরজার সঙ্গে ধাক্কা খেলো। রক্তে ভেজা লাল হয়ে যাওয়া সাদা শার্টে ভয়ঙ্কর লাগছে সামনে বসে থাকা ব্যক্তিকে। অরি বুঝে উঠতে পারছে না এই লোকটা এখানে কিভাবে এলো আর জেল থেকে বা কিভাবে বের হলো। তার উপর বাইরে এত এত পুলিশ প্রোটেকশন থাকা সত্ত্বেও ভেতরে কিভাবে ঢুকলো? আর ঢুকেছে তো ঢুকেছে, সোজা তার বেডরুমে চলে এসেছে। সে যে কেন দরজাটা ভেতর থেকে বন্ধ করে রাখলো না? ওয়েট, ড্রয়িং রুমে তো তার মামা, পাপা ও বোন থাকার কথা ছিল। তাহলে ওনারা থাকতে ওই লোকটা রুমে কি করে এলো, তাও কোনো চিল্লাপাল্লা চেঁচামেচি ছাড়া? তাছাড়া কি এই লোকটা তাদের কোনো ক্ষতি করেছে? এটা ভাবতে অরির বুকটা ধক করে উঠল। সে পরক্ষণে এবার ভাবলো না 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 না, এমনটা হতে পারে না। সে ভুল ভাবছে। তার পরিবারের কোনো কিছু হতে পারে না, কিন্তু কিন্তু এই লোকটাকে বিশ্বাস নেই। যা ইচ্ছে তাই করতে পারি। অরি শুকনো ঢোক গিলে জলদি আলমারির কাছে এসে দরজা খুলে হাতের কাছে যেটা পেল সেটা নিয়ে বন্ধ করে দিল। এই অবস্থায় তো আর নিচে যাওয়া যায় না। সে দ্রুত পিছনে ঘুরতে শক্তপোক্ত বুকের সাথে সজোরে ধাক্কাকে নিচে পড়ে যেতে এক বলিষ্ঠ হাত তার চিকন কোমর চেপে ধরে কাছে টেনে নিল। নিজের স্বামীকে দেখে এত লজ্জা পেতে হবে না জান। এর থেকে তোকে গভীরভাবে দেখেছি এবং স্পর্শ করেছি। সো এসব ফালতু নাটক বন্ধ করো। স্বামী নামক আসামির কথা শুনে শরীর জ্বলে গেল অরির। সে ছটফট করতে করতে বলে উঠল, ছাড়ুন আমায়, আমি নিচে যাব। অরি এলোপাতারি লিওয়ানের রক্তাক্ত বুকে কিলঘুষি মেরেই যাচ্ছে আর বলছে তাকে ছেড়ে দিতে। সে মামা পাপার কাছে যাবে, কিন্তু এতে লিওয়ানের কোনো হেলদোল নেই। সে তো তীক্ষ্ণ দৃষ্টিতে সদ্য গোসল করে বের হওয়া নিজের সুন্দরী বউকে দেখতে ব্যস্ত। হঠাৎই লিওয়ান অরির কোমর ছেড়ে দিয়ে হাত দুটো উপরে তুলে শক্ত করে চেপে ধরল আলমারির সঙ্গে। অরির পিচি পিচি চিকন হাত দুটো ধরতে তার বাম হাতই যথেষ্ট ছিল। অন্য হাতে চুলে পেঁচিয়ে রাখা তোয়ালে খুলে নিতে কোমর পর্যন্ত ভেজা চুলগুলো এলোমেলো হয়ে ঘাড়ে আছড়ে পড়ল। লিওয়ানের হাত ধীরে ধীরে অরির ভেজা চুলের মাঝে চলে গেল। সে গলায় মুখ ডুবিয়ে ভেজা শরীরের ঘ্রাণ টেনে নিল। লিওয়ানের স্পর্শে অরি কেঁপে উঠল। সে চোখ দুটো বড় বড় করে কিছু বলার জন্য মুখ খুলতে তার ঠোঁটে সিল মেরে দিল লিওয়ান। কিছুক্ষণ সময় অতিবাহিত গেল। অরির নিঃশ্বাস এবার বন্ধ হয়ে যাওয়ার পালা, তবুও লিওয়ান তার উন্মাদনা থামালো না। ধীরে ধীরে চুম্বন স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক হয়ে এলো। অরির চোখ দুটো সাদা অংশে লালচে বর্ণ ধারণ করলো। তার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। এদিকে লিওয়ান তাকে আলমারির সাথে শক্ত করে চেপে রাখায় শরীরটাও ভর্তা হয়ে গেল। সে একটু নড়াচড়াও করতে পারছে না। চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। আস্তে আস্তে শরীরটাও নিস্তেজ হয়ে এলো। সে শরীরের সমস্ত ভার ছেড়ে দিতে লিওয়ান রক্তিম ফুলে যাওয়া ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে তাকে শক্ত করে আগলে নিল বুকের মাঝে। অরি দুহাতে লিওয়ানের শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আরেকটু হলে সে দম আটকে মরে যেত। এক দৃষ্টে এটাই ভালো হতো তার জন্যে। প্রতিদিন এমন অত্যাচারের থেকে তো অন্তত বেঁচে যেত। লিওয়ান অরিকে শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ ডুবিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। তার শরীরটা রীতিমতো উত্তেজনায় কাঁপছে। সে চট করে অরিকে পাজা কোলে তুলে নিল। অরি কিছুটা স্বাভাবিক হলো, এমন কাজে হকচকিয়ে উঠল। সে কিছু বুঝে ওঠার আগেই তাকে বিছানার উপর ছুঁড়ে ফেলে দিল লিওয়ান। নরম বিছানা হওয়ায় বেশি ব্যথা না পেলেও লিওয়ানের অস্বাভাবিক চাহনি দেখে ভয়ে শুকনো ঢোক গিলে বুকের কাছে তোয়ালে শক্ত করে চেপে ধরে পিছিয়ে গেল।
লিওয়ানের ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটে উঠল। গাঢ় বাদামি বর্ণের চোখ দুটো মুহূর্তের মাঝে হিংস্র রূপ ধারণ করল। পরনের রক্ত শুকিয়ে যাওয়া শার্টের বোতামগুলো খুলতে খুলতে হাসকি স্বরে বলে উঠল, ফার্স্ট টাইম স্টোর রুমে সিঙ্গেল চৌকিতে সিল মেরে তোর ভাজিনিটি শেষ করেছিলাম। তারপর আমার বেডে, সোফায়, ওয়াশরুমে, এমনকি কাউসেও সিল মেরেছি তোকে। তাহলে এখন শ্বশুরমশাই দা বেড ওর ভেতর বিছানায় সিল মারতে হয়, না হলে বেচারা খাট কষ্ট পাবে। আমি আবার কারো হক মারা পছন্দ করি না। সো লেটস গো বেবে, এখন তো শখের খাটটা কাঁপানোর সময়। কথাগুলো কর্ণপাত হতেই অরি চিৎকার দিয়ে মাম্মা, পাপ্পা ও ছোট বোনকে ডাকতে থাকে, কিন্তু কারোরই কোনো সারা শব্দ না পেয়ে এবার হাউমা করে কেঁদে ওঠে। লিওয়ান শার্ট খুলে সোফায় ছুঁড়ে মেরে বিছানায় উঠে এসে অরির পা ধরে একটানে নিজের কাছে নিয়ে এলো। অতঃপর অরির গায়ের উপর উঠে এসে নিজের সমস্ত ভার ছেড়ে দিয়ে কানের কাছে মুখ নিয়ে গিয়ে পিষপিষিয়ে বলে উঠল, চিল্লিয়ে কোনো লাভ নেই সোনা, অযথা শরীরের শক্তি নষ্ট করো না, একটু পর কাজে লাগবে। আর আমার শ্বশুর শাশুড়ি এখন রিল্যাক্সে ঘুমাচ্ছে। শালি সাহেব অবশ্য জেগে আছে, কিন্তু তার কাছে তোমার দেবর রয়েছে। সো ডোন্ট সাউন্ড, না হলে আমাদের মাঝে কি হচ্ছে সেটা তোমার পা জীবন না দেবরজি জেনে যাবে। আর এটা নিশ্চয়ই তুমি চাও না, রাইট? লিওয়ানের কথা শুনে অরি আরো জোরে কেঁদে উঠল। হাত দিয়ে ক্রমাগত লিওয়ানের ক্ষতবিক্ষত শরীরে আঘাত করতে লাগলো। লিওয়ান প্রচণ্ড রাগে উঠে বসে অরির বাম গালে সজোরে চর বসিয়ে দিল। এতেও শান্ত হলো না অরি, উল্টো সেও বাম হাতে লিওয়ানকে চর মেরে ভয়ানক একটা গালি দিল। মুহূর্তের মধ্যে লিওয়ানের চেহারা রক্তিম হয়ে উঠল। সে কোমর থেকে বেল্ট খুলে অরির দুহাত উপরে উঠিয়ে খাটের সঙ্গে বেঁধে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, নে, এখন যত পারিস গলা ফাটিয়ে চিৎকার কর, আমিও দেখি আজ তোর মধ্যে ঠিক কতটা শক্তি রয়েছে। বলে সে আর এক মুহূর্তের জন্য সময় নষ্ট না করে অরির শরীর থেকে একটানে তোয়ালে খুলে নিচে ফেলে দিল। অতঃপর হিংস্র ক্ষুধার্ত পশুর মতো ঝাঁপিয়ে পড়ল অরির ছোট্ট শরীরটার উপর। আর মেয়েটা গলাকাটা মুরগির মতো শুধু ছটফট করতে থাকলো। চৌধুরী ম্যানশনের গেটের সামনে পুলিশেরা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। তাদের জায়গায় লিওয়ানের গার্ডরা দাঁড়িয়ে থেকে পাহারা দিচ্ছে। ড্রয়িং রুমের দুটো সোফাতে মিস্টার আরহাম চৌধুরী ও মিসেস মারিয়ানা চৌধুরী অচেতন অবস্থায় শুয়ে আছে। তাদের থেকে একটু দূরে একটা চেয়ারে হাত পা মুখ বাঁধা অবস্থায় বসে ছটফট করছে অনু। তার সামনে রিক্কি চেয়ারে বসে পায়ের উপর পা তুলে কানে হেডফোন গুঁজে গান শুনছে আর তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনুর ভেজা চুল থেকে পানি পড়ে শরীরে থাকা টি শার্ট অনেকটাই ভিজে গেছে। সে তো নিজ রুমে গোসল করছিল। ভেজা পোশাক পাল্টে টি শার্ট ও প্লাজো পরে বের হতে হঠাৎ নিচে কিছু পড়ার শব্দে হন্তদন্ত হয়ে ছুটে আসে। সে সোফায় মাম্মা পাপ্পাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে চমকে ওঠে। সে দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে মাম্মা পাপ্পার কাছে গিয়ে কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, ঠিক তখনই কেউ একজন পিছন থেকে তার মুখ চেপে ধরে। অনুর তখন চোখ দুটো বড় বড় হয়ে যায়। যখন সে চোখের সামনে লিওয়ানকে দেখলো তখন একটা বড়সড় ঝটকা খায়। তাকে নিয়ে এসে চেয়ারে বসিয়ে মুখে আগে টেপ মেরে দেয় রিক্কি। তারপর দুজন বন্ধু মিলে তার হাত পা বেঁধে দেয়। রিক্কি নিচে থাকলেও লিওয়ান উপরে চলে যায়। সে চেষ্টা করে মুখ দিয়ে টু শব্দটা বের করতে পারেনি, শুধু শব্দ ছাড়া। লিওয়ান উপরে যাওয়ার কিছুক্ষণ পরে বোনের চিৎকার শুনে অনু কেঁদে দেয়। পাগলের মতো হাত পা ছোড়াছুড়ি করেও শক্ত বাঁধন থেকে মুক্ত করতে পারেনি। এদিকে রিক্কি চিল্লাচিল্লি শুনে দ্রুত পকেট থেকে ফোন ও ইয়ারফোন বের করে ফুল ভলিউম দিয়ে কানে গুঁজে গান শুনতে শুরু করলো এবং তার সামনে বসা মেয়েটার উন্মাদের মতো ছটফটানি দেখতে লাগলো। দোতলা থেকে ভেসে আসা বোনের একটা চিৎকার যেন অনুর বুকের ভেতর ঝড় তুলে ফেলছে। সে এতটাই জোরে নাড়াচাড়া করছে যার ফলে হাত পা কেটে রক্ত বের হয়ে গেছে। চোখ দুটো অস্বাভাবিক রকমের লাল হয়ে আছে। দেখেই যেন মনে হচ্ছে অশ্রুর বদলে রক্ত ঝরে পড়বে। ফর্সা চেহারা রক্তিম হয়ে গেছে। তার যদি মুখ খোলা থাকতো তাহলে হয়তো এই বাড়ির চার দেয়াল তার আর্তনাদ শুনে কেঁপে উঠত। অনুর পাগলের মতো আহাজারি দেখে রিক্কি এবার তার কাছে এগিয়ে এলো। তার সামনে হাঁটু গেড়ে বসে মুখের সামনে আসা ভেজা এলোমেলো চুলগুলো আলতো হাতে পেছনের দিকে সরিয়ে দিয়ে শান্ত গলায় বলল, রিল্যাক্স বাজি উড়নচণ্ডী মেয়ে, তোমার আপুর কিছু হয়নি, সো জাস্ট রিল্যাক্স। রিক্কির কথা শুনে অনু ফুপিয়ে কেঁদে উঠল। অসহায় চোখে তাকিয়ে ইশারায় বাঁধন খুলে দিতে বলল, কিন্তু রিক্কি সেটা না করে উল্টো তার কানেও হেডফোন গুঁজে দিল। অনু ছলছল চোখে দোতলায় তার বোনের রুমের দিকে তাকিয়ে থাকলো। তার বুকটা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে এক ছুটে উপরে চলে যেতে, কিন্তু সেটাও পারছে না। বোনের করুণ কণ্ঠের আর্তনাদ এখনো তার কানের কাছে ভাসছে। মনে হচ্ছে কেউ যেন বুকের মাঝে ধারালো ছুরি বসিয়ে দিয়েছে। তার কষ্ট হচ্ছে, খুব খুব কষ্ট হচ্ছে। হঠাৎ করে খুব জোরে কিছু একটা ভেঙে পড়ার বিকট শব্দে পুরো রুম কেঁপে উঠল। লিওয়ান চট করে মাথা একটু উঁচু করে ঘোলাটে চোখে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কিসের শব্দ হলো।
সে অরিতে এতটাই ডুবেছিল যে যার জন্য ঠিক বুঝে উঠতে পারছে না। এদিকে অরি এখন চিল্লাচিল্লি না করলেও ব্যথায় অস্ফুট স্বরে গোঙানির আওয়াজ ভেসে আসছে। লিওয়ান কিছুক্ষণ থম মেরে চোখ বন্ধ করে অরির উন্মুক্ত মেধহীন পেটের মাঝে মুখ গুজে থাকলো। একটু পরে হুঁশে ফিরে এসে উঠতে গিয়ে বুঝতে পারলো কি ভেঙে গেছে। সে বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গিয়ে একটা ভয়ানক গালি দিল। অরির ব্যথাতুর চেহারার দিকে তাকিয়ে দাঁত চেপে বলল, হোয়াট দ্য ফাক! একটুতে ভেঙে গেল? নিশ্চয়ই ওই হারাম চৌধুরীর কোনো হারাম টাকা দিয়ে এই সমস্ত বেড কিনে নিয়েছে। শালার মাদারবোর্ড মেয়েকে একটা মজবুত দেখে খাট বানাতে দিতে পারেনি। ধুর, মুডটাই বিগড়াই দিল। এই হারাম চৌধুরীর দেওয়া ফাকিং খাট, ইচ্ছা করছে এই ভাঙ্গা খাটটা নিয়ে তোর বাপের মাথায় ভাঙে আসি। ডিসকাস্টিং। রাগে গজগজ করতে করতে কোনো মতে ভেঙে নিচে পড়ে যাওয়া খাটের উপর থেকে উঠে দাঁড়ালো। ফ্লোর থেকে অরির গোলাপি রঙের তোয়ালে নিয়ে কোমরে পেঁচিয়ে নিল। বিশেষ মুহূর্ত নষ্ট হওয়ার ফলে রাগে তার শরীর কাঁপছে। সে চোয়াল শক্ত করে অরির কাছে এসে হাতের বাঁধন খুলে দিল। অতিরিক্ত হাত দুটো নাড়াচাড়া করার ফলে বেল্টের অংশ লেগেছিল, দাগ হয়ে গেছে লাল রঙের। ফর্সা হাত দুটো দেখলেই বোঝা যাচ্ছে কত নিষ্ঠুরভাবে বেঁধে রেখেছিল। লিওয়ান অরির ক্ষতবিক্ষত শরীরটা পাজাকলে তুলে নিতেই অরি ফুপিয়ে কেঁদে উঠল। সে বিরক্তিকর মুখে চবর্গীয় শব্দ বের করলো। ওয়াশরুমের দিকে নিয়ে যেতে যেতে অরির কান্নারত মুখের দিকে তাকিয়ে হিসিয়ে বলে উঠল, মির্জাফরের বাচ্চা চুপ কর, নয়তো মাথায় তুলে একটা অসার মেরে ওই ফাকিং খাটের মতো তোর কোমরটা ভেঙে দেব। শালার বেইমানের ঘরের বেইমান। আগে জানতাম ওই শয়তান বাড়ির মানুষজন আমার শত্রু, কিন্তু এখন দেখতেছি ফার্নিচারগুলো শত্রু বংশের। সব কয়টাই ওই হারাম চৌধুরীর চামচা। শালা বাস্টার্ড। অনুক্লান্ত শরীরে আধো আধো চোখে দোতলার দিকে তাকিয়ে রয়েছে। চোখ দুটো ভীষণ জ্বালা করছে, সেই সঙ্গে বুকের ভেতরেও দাউ দাউ করে আগুন জ্বলছে। তার ফোলা ফোলা লাল হয়ে যাওয়া চোখ দুটো দিয়ে একবার মাম্মা পাপার দিকে তাকালো। এই জানোয়ারগুলো তাদের ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করেছে নিশ্চয়। সে চট করে রিক্কির দিকে তাকালো। দিকে রিক্কি ডাইনিং টেবিলে আরামসে বসে খাবার খাচ্ছে। এটা দেখে অনুর শরীর রাগে জ্বলছে। সে যদি আগে জানতো তাহলে ওই খাবারে ইঁদুর মারার বিষ মিশিয়ে রাখতো। রিক্কি একটু সময় নিয়ে খাবার শেষ করে উঠে দাঁড়ালো। বন্ধু জেলে যাওয়ার পর থেকে সে একটুও শান্তিতে বসে থাকেনি। রাতের ঘুম, খাওয়া দাওয়া হারাম করে বন্ধুকে জেল থেকে বের করার জন্য যা যা করা লাগে সবকিছু করেছে। ওই এসআই কি ভেবেছিল লিওয়ানকে সারা জীবন কারাগারের মাঝে আটকিয়ে রাখবে? হাউ ফানি! সে হয়তো ভুলে গিয়েছিল তার বাপেরও বাপ রয়েছে। 22 ঘন্টার মধ্যে তার বন্ধুকে জেল থেকে বের করে নিয়ে এসেছে। পেছনে ঘুরে অনুকে নিজের প্রতি রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থাকতে দেখে সে কপাল কুঁচকে বলল, এমন করে তাকিয়ে আছো যেন মনে হচ্ছে আমি তোমার বাপের সব সম্পত্তি খেয়ে নিয়েছি। আজীব। অনু চিল্লিয়ে বলার চেষ্টা করলো। শোরের বাচ্চা, তোকে আমি কুত্তার গু খাওয়ামো। অনুর কথা কিছুই বুঝতে পারল না রিকি। আর পারবেও বা কিভাবে? অনুর মুখে যে টেপ মারা রয়েছে। হঠাৎ সিঁড়ি বেয়ে নামার শব্দ শুনে দুজনে উপরের দিকে তাকালো এবং দেখতে পেল লিওয়ান কাঁধে করে অরিকে নিয়ে নিচে নামছে। বোনকে দেখে অনুর দু চোখ ভিজে উঠল। সে আবার ছটফট করতে লাগলো বোনের কাছে যাওয়ার জন্য। এদিকে অরি অচেতন অবস্থায় লিওয়ানের কাঁধে ঝুলে রয়েছে, পরনে টপস ও লেডিস প্যান্ট। লিওয়ান নিচে নেমে অনুর অবস্থা দেখে বাঁকা হেসে বলে উঠল, শ্বশুর শাশুড়ির জ্ঞান ফিরলে বলে দিস আমি আমার বউকে নিয়ে গেছি, আর তোর বোনের বেডরুমের বেড ভেঙে গেছে। চিন্তা করিস না, আমি ওটার থেকে দামি মজবুত বেড পাঠিয়ে দেব। ইউনো, এইবারে জামাই বলে কথা, একটু একটু তো খেয়াল রাখতেই হয়। গুড বাই শালি সাহেবা, এখন বসে থেকে মাম্মা পাপাকে পাহারা দাও। বলেই লিওয়ান সেখান থেকে চলে গেল এবং তার পিছু পিছু রিক্কিও গেল। অনু কথাগুলো শুনে ঘৃণার চোখে তাদের যাওয়ার পথে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে উঠল, তোদেরকে আমি দেখে নিব জানোয়ারের দল। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তারপর দেখবি এই অনন্যা চৌধুরী ঠিক কতটা জঘন্য। লিও মেনশন। চোখে মুখে পানি পড়তে জ্ঞান ফিরল অরির। চোখ মুখ কুচকে উঠতে গিয়েও ব্যথায় আর্তনাদ করে উঠল। সে পিটপিট করে চোখ মেলে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কোথায় রয়েছে। পুরোপুরি চোখ মেলতে চোখের সামনে লিওয়ানের চেহারা ভেসে উঠল। তার উপরই ঝুঁকে রয়েছে। সে ঘৃণায় চোখ দুটো সরিয়ে নিল। শুনলাম তুই নাকি ডিভোর্স পেপারে সাইন করেছিস। লিওয়ানের কথা শুনে অরি শক্ত গলায় জবাব দিল, হ্যাঁ, আমি আপনাকে ডিভোর্স দিয়েছি। কথাটা শুনে হঠাৎই লিওয়ান পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে হেসে উঠল। অরির উপর থেকে সরে সোফায় বসে বলল, ডিভোর্স? তাও তুই দিয়েছিস? আর আমি? আমার কি যমজ ভাই বা ভূতে এসে তোকে ডিভোর্স দিয়ে দিছে? আর অরি কিছু বলল না, চুপচাপ সোফার উপর শুয়ে থাকলো। তাকে শান্ত দেখে লিওয়ানের মাথায় দপ করে আগুন জ্বলে উঠল। সে তেরে এসে অরির গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, খুব শখ না আমাকে ডিভোর্স দেওয়ার? এই তোকে ভুলে গিয়েছিস বিয়ের সময় কি বলে তোকে বিয়ে করেছিলাম? যদি ভুলে গিয়ে থাকিস তাহলে আবার মনে করে দিচ্ছি, ওই লিওন চৌধুরীর থেকে বিচ্ছেদ মানেই তোর মৃত্যু।
মৃত্যুর আগ পর্যন্ত আমার থেকে মুক্তি নেই তোর। তারপরে কোন সাহসে সাইন করেছিস? তোকে এত স্পর্ধা কে দিয়েছে? তুই চাইলেও আমার, না চাইলেও আমার। তোর কি একজনকে দিয়ে হচ্ছে না? এই, তোর কতজন লাগে? আমি কি ইজরা যে তোকে সুখ দিতে পারছে না? নাকি একটা দিয়ে হচ্ছে না তোর? কোনটা? লিওয়ানের মুখে এত নোংরা কথা শুনে অরির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এমন জঘন্য অপবাদ শোনার আগে তার মরণ হলো না কেন? লজ্জায়, ঘৃণায়, কষ্টে অরির মরে যেতে ইচ্ছা করছে। সে কখনো এত বাজে মন্তব্য শুনেনি। লিওয়ান অরির গলা শক্ত করে চেপে ধরে রাখলেও অরির তেমন কোনো হেলদোল নেই, বরং উল্টো সে নিজে থেকে নিঃশ্বাস বন্ধ করে আছে। লিওয়ানের রাগে মাথা ফেটে যাচ্ছে। সে অরির গলা ছেড়ে দিয়ে নিজের মাথার চুলগুলো শক্ত করে খামচে ধরল। হঠাৎ কিছু একটা খেয়াল করে চট করে অরির বুকের দিকে তাকালো এবং বুঝতে পারলো অরি দম আটকে রেখেছে। লিওয়ান দ্রুত অরির চোয়াল শক্ত করে ধরে হিসিয়ে বলল, এই হারামের মেয়ে, শ্বাস নে। কিন্তু না, অরি শ্বাস নেওয়া তো দূরের কথা। সে দাঁতে দাঁত চেপে সোফায় খামচে ধরে পড়ে আছে। লিওয়ান এবার একটু হলেও ভড়কে গেল। সে কিছু একটা ভেবে চট করে বলল, এই বলে, তুই যদি নিঃশ্বাস না নিস তাহলে আই প্রমিস তোর ওই আদরের মনে নিঃশ্বাস সারা জীবনের জন্য আটকে দেবো আমি। এই কথা কর্ণপাত হতে অরি চট করে নিঃশ্বাস ছেড়ে দিল। তার বুক ওঠানামা দেখে হাঁপ ছেড়ে বাঁচল লিওয়ান। সে নিজেকে সামলে নিয়ে অরির গলায় মুখ ডুবিয়ে থাকলো কিছুক্ষণ। হঠাৎ কিছু একটা মনে পড়তে সে চট করে সোজা হয়ে বসলো এবং তার লাল হয়ে যাওয়া চোখ দুটোর অরির ডান হাতটার উপর রাখলো। সে হাতটা আলতো করে ধরে মুঠোয় নিয়ে ঠোঁট চুয়ে দিয়ে শান্ত গলায় বলে উঠল, এই সুন্দর নরম তুলতুলে হাতটা অনেক অন্যায় করে ফেলেছে। প্রথমে এই হাতটি দিয়ে স্বামীর খাবারে বাদাম মিশিয়ে তাকে হসপিটালে পাঠিয়েছিস। দ্বিতীয়, এই হাতটা দিয়ে স্বামীর অনুমতি না নিয়ে ডিভোর্স পেপারে সাইন করেছিস। চতুর্থ, এই হাতটা দিয়ে তুই তোর এক্সকে শুয়েছিস। এত এত অন্যায় করার পরেও যদি শাস্তি না দেই তাহলে ব্যাপারটা খারাপ দেখায়, কারণ সব নষ্টের মূল এই হাতটাই। সো কয়েক মাসের জন্য না হয় তোর এই কিউট সুন্দর ডান হাতটা অচল করে দেই। কি বলো জান? আইডিয়াটা দারুণ না? লিওয়ান ভ্রু নাচিয়ে জানতে চাইল। সেটা দেখে অরি ভয়ে শুকনো ঢোক গিলে হাতটা টেনে নিতে চাইলেও পারল না, কারণ লিওয়ান শক্ত করে চেপে ধরে রেখেছে। লিওয়ান তার কল্ট M1911.45 এসিপি পিস্তলটা বের করলো। অরি সেটা দেখে উঠে বসতে গিয়েও আশেপাশের কাকপক্ষীরাও ভয়ে উড়ে গেল। সেই সঙ্গে অরি গলাফাটি আর্তনাদ করে বাম হাত দিয়ে ক্ষতস্থান চেপে ধরল। গুলি ছুঁয়ে চলে গেলেও অরির হাত থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। তার বাম হাত রক্তে ভিজে উঠল। চোখ দিয়ে অঝরে অশ্রুধারা নামছে। সে এত রক্ত, এত যন্ত্রণা সহ্য করতে না পেরে ওখানে আবার জ্ঞান হারিয়ে ফেলল। তাকে অচেতন হতে দেখে লিওয়ানের ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটে উঠল। সে সোফায় শরীর এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে গেয়ে উঠল। দুপুর গড়িয়ে বিকেল ও বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। কালো গুটগুটে অন্ধকার একটা ঘরের মাঝ বরাবর একটা যুবককে ঝুলিয়ে রাখা হয়েছে। হাতটা উপরে দড়ি দিয়ে বাঁধা। উজ্জ্বল শ্যামবর্ণের উন্মুক্ত সুঠাম দেহের ভাঁজ দিয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। নাক, মুখ, গাল, কপাল দিয়েও পড়ছে লাল তরল পদার্থ। নিচে ধুলোর মধ্যে অবহেলায় পড়ে রয়েছে ইউনিফর্ম। ঠাস করে আধার ঘরের দরজা খুলে গেল এবং বাহির থেকে এক চিলতে রশ্মি এসে রক্তাক্ত যুবকটির সর্বাঙ্গের উপর পড়ল। তবুও কোনো সারা শব্দ নেই। অন্ধকার রুমের ময়লা ফ্লোরে চারটা ছায়া ভেসে উঠল। দরজার কাছ থেকে দুজন কালো পোশাকধারী গার্ড ও দুজন ব্যক্তি ভেতরে প্রবেশ করলো। একজন ব্যক্তি অপরজনকে কিছু একটা ইশারা করতে সেই ব্যক্তি ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটে উঠল। পাশে রাখা ধোয়া ওঠা গরম পানির বড় ড্রাম দুজন গার্ড খুব সাবধানের সাথে উপরে ঝুলিয়ে রাখা যুবকের ঠিক নিচে নিয়ে গিয়ে রাখলো। প্রথম ব্যক্তিটি হাতে পিস্তল নিয়ে কাঠের চেয়ারের উপর আরাম করে বসলো। দ্বিতীয় ব্যক্তিটি তীর্যক হাসি দিয়ে লোহার জানালার কাছে এলো এবং সেখানে বাঁধা মোটা দড়িটা খুলে আস্তে আস্তে ওই রক্তাক্ত যুবকটিকে নিচে ছাড়লো। গরম পানির ড্রামের মধ্যে অচেতন যুবকটির দেহটা পড়তে ঝলসে গেল। সেই সঙ্গে জ্ঞান ফিরে যন্ত্রণায় চিৎকার দিয়ে ওঠে। চেয়ারে বসা ব্যক্তির গাঢ় বাদামি বর্ণের শকুনের মতো চোখজোড়া যুবকটার আর্তনাদ শুনে হেসে উঠল। যুবকটিকে দুইবার গরম পানির মধ্যে চুবিয়ে আবার উপরে ঝুলিয়ে রাখা হলো। গার্ডরা নিচে থেকে ড্রাম সরিয়ে পাশে রাখলো। ধুয়ে গেলেও পুরো দেহ লাল হয়ে গেছে। কোথাও কোথাও আবার ফোসকাও পড়েছে। যুবকটি জ্বালা যন্ত্রণা দাঁতে দাঁত চেপে সহ্য করছে। সেটা দেখে চেয়ারে বসা ব্যক্তিটি মুচকি হেসে বলল, নাটক কম করো প্রিয়। উপস, আমার প্রিয়তমা এক্স, আই নো তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু এইটুকু কষ্ট দেখে কেন জানি মন ভরছে না আমার আবার অল্প কিছু তো মন ভরে না। এটা চাই, এটা তৃপ্তি সহকারে নিতে পছন্দ করি আমি। এতে অপর পক্ষের ব্যক্তি যতই কষ্ট হোক না কেন, আই ডোন্ট কেয়ার। আফটার অল আমি নিজেকে খুব ভালোবাসি। নিজের সুখ শান্তির জন্য যদি কাউকে মেরে ফেলতে হয় তাহলে এই লিওন চৌধুরী কখনো দুবার ভাবে না। আর তুই তো সে ভয়ঙ্কর অন্যায় করে ফেলেছিস, তাহলে তোকে ছেড়ে দেয় কি করে বলতো? তোর ওই এক্স ভুলটাকে যখন ক্ষমা করনি
তাহলে তোকে কিভাবে ক্ষমা করি বলতো? বাই দ্য ওয়ে এসআই সাহেব, আজকে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। শ্বশুরবাড়িতে তোর এক্সের খাট ভেঙে রেকর্ড করে এসেছি। উপস, ভাবতেই নিজের প্রতি প্রার্থফুল হচ্ছে। লিওয়ানের কথা শুনে রিক্কি কেসে উঠল। এসআই সৌরভ মির্জা রাগে গর্জে উঠে বলল। ইউ বাস্টার্ড, তোকে আমি ছাড়বো না। লিওয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল। কেন বে, তুই কে গে যে আমাকে ছাড়বি না? তোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, বাট তুই মেয়ে হলে ভেবে দেখতাম। সৌরভ মির্জা রাগে শরীর কেঁপে উঠল। সে দাঁতে দাঁত চেপে বলল। আই সোয়ার, তোকে আমি কেটে কুত্তাদের খাওয়াবো। লিওয়ান পায়ের উপর পা তুলে হাত দিয়ে হামি তুলতে তুলতে বলল। আরে আগে আমার হাত থেকে বেশি বের হ। বলেই একজন গার্ডকে হাতের ইশারায় সৌরভকে নিচে নামিয়ে দিতে বলল। বসের আদেশ মতো সৌরভকে নিচে ফ্লোরে নামিয়ে দিল। বাঁধা হাত জোড়া সামনে নিয়ে দাঁড়িয়ে থেকে তীব্র ক্ষোভ নিয়ে ফুঁসছে সৌরভ। যখন পুলিশ স্টেশনে গিয়ে জানতে পারলো রিক্কি লিওয়ানের বের করে নিয়ে গেছে, তখন এক মুহূর্তের জন্য পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে একা কোনো মতে দৌড়ে গাড়ি নিয়ে চৌধুরী মেনশনের দিকে আসছিল, কিন্তু মাঝ রাস্তায় এসে পেছন থেকে হঠাৎ করে একটা গাড়ি ধাক্কা মারে, যার ফলে গাড়ির ব্যালেন্স হারিয়ে পাশে থাকা বড় একটা গাছের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জ্ঞান ফেরার পর এখানে হাত বাঁধা ঝুলন্ত অবস্থায় নিজেকে আবিষ্কার করে। সে প্রথমে বুঝতে না পারলেও রিক্কিকে দেখা মাত্রই বুঝে গিয়েছিল এটা কার কাজ। সেখান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করলে রিক্কি হকি স্টিক নিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করে, সঙ্গে গালিগালাজ ফ্রি। হাত বাঁধা থাকার জন্য সৌরভ নিজেকে প্রোটেক্ট করতে পারেনি, শুধু মার খেয়ে গেছে। রিক্কি তাকে রক্তাক্ত করে ক্ষান্ত হয়েছে। মাথার আঘাতের জায়গায় আবারও খুব জোরে আঘাত লাগার ফলে জ্ঞান হারায়। সৌরভ মির্জা এসব মনে করে লিওয়ানের দিকে হিংস্র চোখে তাকায়। লিওয়ান একটু হলিউডের নায়কদের মতো অ্যাটিটিউড নিয়ে পায়ের উপর থেকে ডান পা উঁচু করে ঘুরিয়ে নামিয়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে ঘাড় একটু বাঁকা করে ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটিয়ে সৌরভের দিকে এগিয়ে গেল। সৌরভ যেন এতক্ষণ এটারই অপেক্ষা করছিল। লিওয়ান সামনে আসতেই তার মেন পয়েন্টে সজোরে লাথি মারল, কিন্তু দুর্ভাগ্যবশত শরীরে লাগার আগে লিওয়ান খপ করে তার পা ধরে ফেলল। শত্রুর ঘরে শত্রু, শালা বেজম্মা কিট। এটা আমার বউয়ের পার্সোনাল প্রপার্টি, আর তুই কিনা সেখানে হস্তক্ষেপ করছিস? দাঁড়া, তোর উত্তেজনা বের করতেছি আমি। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে লিওয়ান। কত বড় সাহস, তার মেশিনটা ড্যামেজ করে দিতে চেয়েছে। সে রাগে গজগজ করতে করতে সৌরভের পেট বরাবর সজোরে লাথি মেরে চিৎ করে ফেলে দিল। কোমর থেকে কল্ট M1911.45 এসিপি পিস্তলটা বের করে সৌরভের ডান পায়ের গোড়ালিতে শুট করে দিল। সৌরভ চেঁচিয়ে উঠে দাঁতে দাঁত চেপে পড়ে থাকলো। লিওয়ানে গিয়ে সে তার ঝলসে যাওয়া পেটের উপর বসলো। সৌরভ কিছু বলতে যাবে তার আগে লিওয়ান হাতে থাকা পিস্তল দিয়ে মুখ বরাবর আঘাত করে দেয়। সৌরভের মুখ দিয়ে লালাসহ রক্ত বের হতে থাকলো। লিওয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে রিক্কির উদ্দেশ্যে বলল। জ্বলন্ত কালা কাবাব নিয়ে আয়। লিওয়ানের বলার সঙ্গে সঙ্গে রিক্কি বাহিরে গেল এবং 5 মিনিট পর হাতে করে একটা বাটি নিয়ে এসে লিওয়ানের কাছে রাখলো এবং ওয়েল্ডিং গ্লাভসও দিল। এই মুখ দিয়ে আমার বউকে নিজের করে নেওয়ার কথা বলেছিস, আমার পার্সোনাল টেডি বিয়ারকে তুই তোর ফুল বলেছিস। আজ দেখবো তোর এই মুখের সহ্য ক্ষমতা কতটুকু। বলিষ্ঠ বাম হাতে সৌরভের চোয়াল শক্ত করে চেপে ধরে হিসিয়ে বলে লিওয়ান। সৌরভ মাথা তুলে ওঠার চেষ্টা করলে লিওয়ান মাথা দিয়ে তার মাথায় সজোরে আঘাত করলো, যার ফলে সে আবার নিচে পড়ে গেল। লিওয়ান শক্ত করে সৌরভের গাল দুটো চেপে ধরে মুখ খোলা রাখলো। ডান পাশ থেকে ওয়েল্ডিং গ্লাভস হাতে পড়ে বাটি থেকে জ্বলন্ত কালা কাবাব কয়লার পিস একটা তুলে নিল। এটা দেখে সৌরভের চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে ছোটার জন্য ছটফট করতেই লিওয়ান আরও তার শরীরের উপর চেপে বসলো। রিক্কি এসে তার দুটো পায়ের উরুর উপর পা রেখে বুকে হাত গুজে দাঁড়ালো। লিওয়ানের শান্ত চেহারা ধীরে ধীরে হিংস্র রূপে ধারণ করলো। সে বাঁকা হেসে মুখের ভিতর জ্বলন্ত কয়লা দিয়ে চেপে ধরল। সৌরভ মির্জার চেহারা অস্বাভাবিক রকমের লাল হয়ে উঠল। চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। মুখের ভেতর সবকিছু পুড়ে তছনছ হয়ে যাচ্ছে। সে গলা কাটা মুরগির মতো হাঁসফাঁস করতে থাকলো। লিওয়ান তার মুখের উপর থেকে হাত সরাতেই সে পাশে রক্ত বমি করে দিল। সৌরভ মির্জা আর কথা বলার মতো অবস্থায় থাকলো না। গলা জ্বলে ছাই হয়ে যাচ্ছে, সঙ্গে মুখ দিয়ে লাল রঙের তরল পদার্থ বেরোচ্ছে। এতেও যেন শান্তি হলো না পাষাণ লোকটার। সে একটা ধারালো ছুরি দিয়ে সৌরভ মির্জার বুকের বাম বক্ষভাজে স্লাইড করে চিবিয়ে চিবিয়ে বলল। ঠিক এই জায়গায় তুই আমাকে লাথি মেরেছিলি, মনে আছে? তুই যদি এটা না করতি তাহলে আজ হয়তো এমন বিভৎস দৃশ্য দেখতে হতো না, কিন্তু তুই আমার হাটে আঘাত করেছিস। এসাই, তাহলে তোকে ছেড়ে দিয়ে কি করে বলতো? আমার তো এখন খুব ইচ্ছা করছে তোর এই বুকটা চিরে হৃদয়টা বের করে নিজের হাতে মেপে দেখতে, কিন্তু আফসোস সেটা করতে পারছি না, কারণ তোকে জানে মারবো না আমি। জাস্ট একটু একটু করে বাঁচিয়ে রেখে তিলে তিলে মারবো তোকে আমি।
কথাগুলো বলে ধারালো ছুরির সাহায্যে এসআইয়ের বুকে গভীর ক্ষত করে লিখে দিল লুজার এক্স। ডান পাশে বক্ষের উপরও ছুরি দিয়ে মাংসের উপর খোদাই করে লিখে দিল ফাকিং বাস্টার্ড। ডান পাশের কাঁধ থেকে বাম পাশের পেট পর্যন্ত বাঁকা করে ছুরি দিয়ে একটা লম্বা টান মারল। সঙ্গে সঙ্গে মাংস কেটে তাজা রক্ত বের হলো। তবুও থামল না লিওয়ান। এবার ডান কাঁধ থেকে বাম পেট বরাবর লম্বা করে টান দিয়ে ক্রস চিহ্ন বানিয়ে দিল। সোহরাব মির্জার পুরো দেহ লাল বর্ণে ধারণ করলো। তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকলো এবং পুড়ে যাওয়া মুখ থেকে অস্ফুট স্বরে গোঙানির আওয়াজ ভেসে এলো। লিওয়ান রক্তাক্ত দেহের উপর থেকে উঠে দাঁড়িয়ে এক পলক হিংস্র চোখে সোহরাবের মেন পয়েন্টের দিকে তাকালো। অতঃপর দৃষ্টি সরিয়ে রিক্কির দিকে রেখে শয়তানি হাসি দিয়ে বলল, মধুর চেয়ে বেশি মিষ্টি মিষ্টি চুম্মা দেওয়া পরিগুলোকে বের কর। আজ ওদের দিয়ে এই মাদারবোর্ডটাকে একটু সুখ দেই। শালা আমার সুখ দেখে হিংসেতে জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। বন্ধুর কথার মানে বুঝতে পেরে আক্কেল দাঁত বের করে হাসল রিক্কি। তার এসব দেখতে ভালোই লাগছে। এই হারামজাদাটার কত বড় সাহস তার একমাত্র ভাবিজানের দিকে নজর দেয়। শালার মাদার বোর্ড কোথাকার। রিক্কি মনে মনে গালি দিয়ে কালো রঙের একটা ব্যাগ নিয়ে এসে তার ভেতর থেকে জিপলক ব্যাগ বের করে লিওয়ানের হাতে দিল। লিওয়ান সোহরাব মির্জার কোমরের পাশে এসে হাঁটু গেড়ে বসলো। তার গাঢ় বাদামি বর্ণের চোখ দুটো খুবই ভয়ঙ্করভাবে জলজল করছে। সে সোহরাব মির্জার প্যান্টের চেন একটা নে খুলে বলে উঠল, আমার মেশিনটা নষ্ট করতে চাইছিলি না এসআই সাহেব? এখন দেখব তোর মেশিনটা ঠিক কতটা পাওয়ার রয়েছে। বলে সে জিপলক ব্যাগ খুলে বড় বড় কালো লাল রঙের পিঁপড়া ছেড়ে দিল সোহরাব মির্জার আন্ডারওয়্যারের ভিতরে। কিছু সময় অতিবাহিত হতেই সোহরাব মির্জা গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল। পাগলের মতো এপাশ ওপাশ গড়াগড়ি খেয়ে হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। এটা দেখে রিকি বহু কষ্টে নিজের হাসি চেপে রেখেছে, যার ফলে ফর্সা চেহারা লাল হয়ে উঠল। গার্ডরা নীরব দর্শকের মতো শুধু চেয়ে থাকলো, কারণ তারা তাদের সাইকোবসের এর থেকেও ভয়ঙ্কর রূপ দেখে অভ্যস্ত। লিওয়ান একজন গার্ডকে ইশারা করতে দানবের মতো কালো লোকটা এগিয়ে এসে সোহরাবের প্যান্ট ও আন্ডারওয়্যার খুলে দিল এবং মগ ভর্তি পানি নিয়ে এসে শরীরে ছুঁড়ে দিল। সঙ্গে সঙ্গে লাল কালো পিঁপড়াগুলো দৌড়ে সরে গেল। সেদিকে লিওয়ান এক পলক তাকিয়ে সোহরাব মির্জার ব্যথাত চেহারার দিকে তাকিয়ে গমগমে গলায় বলল, বলতেই হয় তোর এক্সের কপাল ভালা। ব্ল্যাক ডায়মন্ড রেখে পিঙ্ক আর রেড ডায়মন্ড পেয়েছে, যেটা স্ট্রং অ্যান্ড লিমিটেডস। সোহরাব মির্জার লজ্জায় ঘৃণায় শরীরে অস্বাভাবিক যন্ত্রণায় মরা মরা অবস্থা। সে শারীরিক যন্ত্রণা সহ্য করতে পারল না। ধীরে ধীরে তার নিষ্ঠুরভাবে ক্ষতবিক্ষত করা নিথর দেহটা লুটিয়ে পড়ে থাকলো ময়লা ফ্লোরের মাঝে। রিক্কি এটা দেখে চমকে ওঠে। দ্রুত পায়ে এগিয়ে এসে মাথার কাছে হাঁটু গেড়ে বসলো এবং নাকের কাছে হাত রেখে সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা হার্টলেস যুবকটির দিকে তাকিয়ে বলল, বেঁচে আছে এখনো? লিওয়ান পাশের টেবিলে থাকা পানির পাত্রে হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে ধুতে গম্ভীর কণ্ঠে বলল, হারাম চৌধুরী না হওয়া মেয়ের জামাইকে কোনো এক হসপিটালের সামনে ফেলে আয়। এই হারামজাদা এসআইকে যদি ওর এক্স-রে 10 বছর মা বানিয়ে না ছাড়ছি, তাহলে আমার নামও লিওন চৌধুরী নয়। সূর্যের তীব্র কিরণ অথচ নরম সোনালি রশ্মি এসে অরির ফর্সা মুখমণ্ডল ছুঁয়ে দিল। তারাও যেন চেষ্টা করছে অতি সুন্দরী রমণীকে জাগ্রত করার জন্য। কয়েক মিনিটের মাথায় তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে রমণীটি ধীরে ধীরে চোখ মেলে তাকায়। অরি একটু আড়মোড়া দিতে গিয়ে শরীরের ব্যথায় চেহারা কুঁচকে গেল। সে ঘুম ঘুমু চোখে ডান হাতের দিকে তাকিয়ে দেখলো আর্ম স্লিং ও ব্যান্ডেজ করা। এটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। বাম হাতের সাহায্যে ডান হাতের নিচ থেকে শরীরের উপর থেকে কালো রঙের কমফোর্টার সরিয়ে দিতে দেখতে পেল হাত ও গলাবিহীন কালো রঙের ছোট্ট নাইটি। কাপড়টা ছিল নরম সিল্কের মতো হালকা চকচকে। মুখ পর্যন্ত আটসার, তারপর একটু ঢিলে ঢালা। চারিপাশে কোনো হাতা নেই, গলার কাটও নেই। পুরোটা যেন এক টুকরো কাপড়ের মতো বুক পর্যন্ত উঠে এসেছে। নাইটিটার পেছনের মাঝ বরাবর একটা লুকানো চেন ছিল। চেনটা উপরে টেনে দিলে কাপড়টা শরীরে একেবারে ফিট হয়ে যায়, আবার খুলে দিলে সহজে আলগা হয়ে নামানো যায়। দূর থেকে দেখে মনে হচ্ছিল ওর পোশাকে কোনো সেলাই চেনই নেই, সবকিছুই লুকানো, একেবারে নিখুঁত নকশা। এটা দেখে শান্ত মেজাজ মুহূর্তের মাঝে বিগড়ে গেল অরির। ইচ্ছে হলো ওই অসভ্য লোকটাকে নেংটু করে পুরো ঢাকা শহর ঘোরাতে। নিজের উপর থেকে দৃষ্টি সরিয়ে বাম হাতে ভর দিয়ে আস্তে ধীরে উঠে বসলো। কিছুক্ষণ চোখ দুটো বন্ধ করে থম মেরে বসে থাকলো। মাথার হালকা লাল চুলগুলো খোলা, যত্নের অভাবে উস্কো খুস্কো হয়ে জট বেঁধে রয়েছে। কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর বিছানা থেকে নামতে যাবে, ঠিক তখনই রুমের চারিপাশে নজর গেল এবং সাথে সাথে চমকে উঠল। বিশাল আকৃতির রুম, সাদা ও কালো রং করা। পুরো রুম ভর্তি আধুনিক ফার্নিচার। বাম পাশে গোল করে রাখা আরামদায়ক সোফা সেট, সেটাও কালো রঙের। সামনের দেয়ালে বিশাল আকৃতির ফ্রেম বাঁধানো রয়েছে। সেটাই চোখ পড়তে আবারও চমকে উঠল অরি। কারণ ইয়া বড় ছবিটা আর কারণ নয়, বরং তারই ছোটবেলার। ছোট অরি ডার্ক ফ্লোরাল গাউন পরে একটা বড় টেডি বিয়ারকে জড়িয়ে ধরে হাসি মুখে তাকিয়ে আছে। এই ছবিটা তার ৫৫তম জন্মদিনে তোলা হয়েছিল এবং সেটা ১৫ বছরের লিওয়ানি তুলে দিয়েছিল দেশে ফেরার পর। ড্রেস ডার্ক পিঙ্ক রঙে টেডি বিয়ারটা লিয়ান গিফট করেছিল। সে নিজের থেকেও বড় পুতুলটা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে নেচেছিল।
তার কিউট বিদেশি পুতুলটা দেখে 3 বছরের ছোট্ট অনু সে কি কান্না। ওর কান্না দেখে লিওয়ানও আওরাব অরির ভাই দুজনেই সেই রাতে শপিং মল থেকে আরও 2টো পুতুল নিয়ে এসে অনুকে দিয়েছিল, তবুও অনুর কান্না থামেনি। তার একটাই জেদ, সে ওই পুতুলটাই নিবে। ওদিকে সেও ছোট বোনকে দিতে রাজি ছিল না, প্রায় ঝগড়া লেগে গিয়েছিল। এসব দেখে লিওয়ান রেগে মেগে ওই পুতুলটাই ছিঁড়ে জ্বালিয়ে দিয়েছিল। এতে ছোট অরি খুব কষ্ট পেয়েছিল। সে গুনে গুনে ঠিক 2 মাস লিওয়ানের সঙ্গে কথা বলেনি। এসব ভেবে জোরে নিঃশ্বাস ফেলল অরি। ছোটবেলার মুহূর্তগুলো সত্যিই অসাধারণ ছিল, যেটা এখন চাইলেও আর ফিরে পাওয়া সম্ভব নয়। অরি বুঝতে পারছে না এটা কোন জায়গা, সে কোথায় আছে। কারণ এই রুম দেখে বোঝা যাচ্ছে এটা লিও মেনশন নয়। ওখানে এত বড় কোনো রুমই তো ছিল না, তাহলে সে এখন কোথায়? আর ওই শয়তানটাই বা কই? ব্যাস, শয়তানের নাম মনে করা মাত্র লিওয়ান দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। এটা দেখে অরি নিজের মনকেই গালি দিল। কেন যে অমানুষটার নাম মনে করতে গেল, উফ। গুড মর্নিং মাই হানি। বলেই অরির ঠোঁটে শব্দ করে চুমু খেলো লিওয়ান। অরির সঙ্গে সঙ্গে বাম হাতের তালু দিয়ে ঠোঁট মুছে নিল। এটা দেখে লিওয়ান আবারও পরপর 2বার চুমু খেলো। অরির চোয়াল শক্ত হয়ে উঠল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই লিওয়ান বুকে হাত দিয়ে বলে উঠল। অরি কিছু বলল না। সে নিচে নামতে লিওয়ান এক ঝটকায় তাকে পাজা কোলে তুলে নিল। অরি হকচকে বাম হাতে লিওয়ানের গলা জড়িয়ে ধরল। সেটা দেখে মুচকি হেসে ওয়াশরুমে নিয়ে গেল। আর মূর্তির মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে, আর লিওয়ান তাকে ব্রাশ করিয়ে দিচ্ছে। এদিকে এত ছোট স্লিভলেস নাইটি পরে লিওয়ানের সামনে থাকতেও তার লজ্জা করছে। যতই হোক মেয়ে বলে কথা, একটু একটু লজ্জা করবেই। গুলি করার দৃশ্যটা মনে হতেই অরির বুকটা হাহাকার করে উঠল। কত সহজেই তার হাতে গুলি মেরে দিল। অবশ্যই জঘন্য নিষ্ঠুর অমানুষটার কাছ থেকে এর চেয়ে আর কি বা আশা করা যায়। যে নিজের বাবা চাচাতো ভাইকে মারতেও কোনো দ্বিধা করেনি, সেখানে অবশ্য তাকে মারতেও এই পাষাণটার হাত কাঁপবে না। ব্যথা করছে? লিওয়ান অরিকে ফ্রেশ করে দিল এবং বাথটাবের উপর বসিয়ে দিয়ে ডান হাতটা একবার পরক করে ধীর কণ্ঠে শুধালো। সেটা শুনে অরি দাঁতে দাঁত চেপে বলল, না, ব্যথা করবে কেন? আমি মানুষ নাকি? আমার তো গুলি খেয়ে সুখ সুখ অনুভূত হচ্ছে। লিওয়ান ঝুঁকে এসে অরির কপালে কপাল ঠেকিয়ে বিড়বিড় করে বলল, আই এম রিয়েলি সরি মাই টেডি বিয়ার। আমি তোকে ইচ্ছে করে হার্ট করতে চাইনি, কিন্তু কি করব বল? আমি যেটা পছন্দ করি না তুই বারবার সেটাই করিস। এই জন্য রাগের মাথায় এমনটা করেছি, যাতে দ্বিতীয়বার এমন ভুল না করার চিন্তা মাথায় না আসে বা চিন্তা করতে না পারিস। বাট আই প্রমিস, আর এমনটা কখনো হবে না। এখন থেকে জাস্ট আদর পাবি। লিওয়ানের কথা শুনে অরি তার ছেলে সুরে বলল, জুতা মেরে কিভাবে গরুদান করতে হয় সেটা আপনার থেকে শেখা উচিত মিস্টার লিওয়ান চৌধুরী। লিওয়ান হেসে অরির চোখের দিকে তাকিয়ে বলল, ভুল, তোকে জুতো নয় গুলি মেরেছি, আর গরুদান করবো না। তোকে তো আমি ফ্রেশ একদম অরিজিনাল আমার সেমেন দিতে চাই, তা প্রতি রাতে। লজ্জা ঘৃণা অস্বস্তিতে অরির মুখাবব লাল হয়ে উঠল। সে তড়িঘড়ি করে নিচে নামতে গেলে লিওয়ান আবারও কোলে তুলে নিল। এদিকে নাইটিটা পিছলে উড় থেকে অনেকটাই উপরে চলে এসেছে। এটা দেখে অরি তড়িঘড়ি করে লিওয়ানের গলা থেকে বাম হাত নিয়ে এসে টেনে ঠিক করে দিতে লিওয়ান গম্ভীর কণ্ঠে বলে উঠল, দেখে আর কোনো লাভ নেই, যা দেখার অলরেডি দেখেই ফেলেছি। আর এটা আমার কাছে প্রথম নয়, তো শরীরের প্রতিটি ভাঁজ আমার মুখস্থ রয়েছে। সো ডোন্ট প্যানিক টেডি বিয়ার। অরির ইচ্ছে করছে হয় এই লোকটাকে মারতে, নয়তো নিজেকে মেরে ফেলতে। একটা মানুষ এতটা কিভাবে অসভ্য হয় সেটা এই লোকটাকে না দেখলে জানতেই পারতো না। এর তো গোবরে পরোটা খাওয়ানো উচিত। লিওয়ান অরিকে নিয়ে রুম থেকে বেরোলো। অরি চারিদিকে অবাক চোখে তাকিয়ে থেকে দেখতে লাগলো। স্পেশাল লিভিং রুম, যেখানে আরামদায়ক সোফা, মার্বেল ফ্লোর, আধুনিক ফার্নিচার, এক সাইডে ওপেন লাইব্রেরি ও সেন্টার টেবিল এবং ছোট টেরেস রয়েছে। টেরেস থেকে দূরে শহরের স্কাইল্যান্ড দেখা যায়, যেখানে সকাল বিকালের আলোর খেলা এবং রাতের সিটি লাইটস বিভিন্ন মোহ তৈরি করে। ডাইনিং রুম এবং মডার্ন ওপেন প্লেন্স কিচেন আছে, যা পুরো পরিবারের জন্য যথেষ্ট বড়। আর সবচেয়ে অবাক করার বিষয়, সবকিছুই সাদা কালো। সাদা রংটা কম থাকলেও ডার্ক কালো রঙই আশেপাশে বেশি। দেখে যেন মনে হচ্ছে কোনো ভুতুরে বাড়িতে রয়েছে। লিওয়ান অরিকে নিয়ে ডাইনিং টেবিলের কাছে এলো এবং তাকে কোলে রেখে চেয়ারে বসে পড়ল। অরি লিওয়ানের কোলে ঠিক করে বসে জিজ্ঞাসা করল, এটা কার বাড়ি? লিওয়ানের বাম হাতে চামচের সাহায্যে সালাদ প্লেটে নিতে নিতে বলল, তোর ফিউচার বাচ্চার বাবা। অরি সরু চোখে তাকিয়ে বলল, এটা তো লিও মেনশন নয়। আর এটা কোন জায়গা? মুখে একটা শশার টুকরো দিয়ে চিবোতে চিবোতে বলল। আমেরিকা নিউ ইয়র্ক সিটি। লিওয়ানের বলা কথা কর্ণপাত হতেই অরির পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে এক প্রকার চেঁচিয়ে বলে উঠল, হোয়াট? লিওয়ান বিরক্তিকর ভাবে মুখ দিয়ে চ বর্গীয় শব্দ বের করল। অতঃপর বিড়বিড় করে বলল, এত অবাক হওয়ার কি আছে? বলে গেলি একদম সময় ঠিক এই শহরেই আমার জন্য কতটা পাগলামি করতে। একবার তো তোর পাপাকে না বলে আমার সঙ্গে লুকিয়ে এসেছিলি, মনে আছে? তোর জন্য লাইফে ফার্স্ট টাইম
ড্যাডির হাতে মারা খেয়ে 1 সপ্তাহ হসপিটালে ভর্তি ছিলাম। অরির চোখের সামনে আবারও অতীত ভেসে উঠল। সে তখন 8 বছরের ছিল। তার বড় আম্মুর জন্ম আমেরিকা নিউ ইয়র্ক শহরে। বড় পাপা পিএইচডি করার জন্য এখানে এসেছিল। তিনি যে ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়ে এসেছিল ওই একই ইউনিভার্সিটিতে লিওয়ানের মমও ছিল। ওখান থেকেই তাদের প্রেম শুরু হয়, অতঃপর বিয়ে। বড় আম্মু মুসলিম ছিলেন এবং খুব সুন্দরী হয়, দাদা দাদিরও খুব পছন্দ হয়। যখন শুনলেন বড় আম্মুর ভাই ছাড়া আর পৃথিবীতে কেউ নেই, তখন থেকে ভালোবাসাটা যেন দ্বিগুণ হয়ে গিয়েছিল। এভাবে সুখের দিন বছরের পর বছর পার হয়ে যায়। বড় আম্মুর এই নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন এলাকায় কলম্বিয়া ইউনিভার্সিটিতে জব হয়। উনি অনেক মেধাবী হওয়ায় আমেরিকান নিউ ইয়র্ক সিটির টপ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার চান্স পান। পরিবারের সবাই আপত্তি করলেও ওনার পাশে ছিলেন বড় পাপা। তারপর বড় আম্মু নিজের ক্যারিয়ারের জন্য ম্যানহাটন এলাকায় শিফট করে। কয়েক বছর পর বড় পাপাও এখানে চলে আসেন নিজের বউ বাচ্চার কাছে। লিওয়ান ভাইয়ার জন্ম এই দেশে। সবকিছু ভালোভাবে চলছিল। দেখতে দেখতে সেও 8 বছরে পা দিয়েছিল। তার খুব শখ ছিল আমেরিকায় আসার। বড় আম্মুর সঙ্গে থাকতেও খুব ইচ্ছা করতো। তাকে অনেক ভালোবাসতো, আদর করত। মাম্মার কাছে শুনেছিল সে ছোট থাকতে পুরো পরিবার সহ ঘুরতে এসেছিল এখানে, কিন্তু তার কিছু মনে ছিল না। একবার লিওয়ান ভাইয়া সহ বড় আম্মু বড় পাপা এসেছিল দেশে। পাপাকে হাজারবার বলেও রাজি করাতে পারেনি তাদের সঙ্গে তাকে যেতে দিতে। সে এটাও বলেছিল মাত্র 1 সপ্তাহ থাকবে বড় আম্মুর সাথে, তারপর চলে আসবে। কিন্তু মাম্মা পাপা কেউই শোনেনি তার কথা। সে জেদি ছিল। একবার যখন বলেছে সে বড় আম্মুর সাথে আমেরিকা যাবে মানে যাবে। দাদা অসুস্থ হওয়ার ফলে ওনারা চলে আসার সময় সেও লুকিয়ে কাউকে কিছু না বলে লিওয়ান ভাইকে ইমোশনাল ব্ল্যাকমেল করে এসেছিল। বড় আম্মুকে বলেছিল পাপা তাকে আসতে দিয়েছে। এটা শুনে উনি আর কিছু বলেননি। প্রাইভেট জেটে 3 জন চলে এসেছিল আমেরিকায়। এদিকে নিজের বড় মেয়েকে না পেয়ে আরহাম চৌধুরী পাগলের মতো হয়ে গেছিল। সঙ্গে পুরো পরিবারই চিন্তিত হয়ে পড়ে। বড় পাপা যখন ওনার বউকে কল দিয়ে এসব বলল, তখন উনি রীতিমতো ঝটকা খেয়েছিলেন। তখন সে আর লিওয়ান ভাইয়া সেন্ট্রাল পার্কে ঘোরাঘুরি করছিল আর আইসক্রিম খাচ্ছিল। কিছুক্ষণ পর কই থেকে বড় আম্মু এসে দুজনকে নিয়ে সেই রাতে দেশের উদ্দেশ্যে রওনা দেয়। মিস্টার আরহাম চৌধুরী মেয়েকে পেয়ে এক প্রকার খুশিতে কেঁদে দিয়েছিলেন। ওই দিন সে খুব করে নিজের করা ভুলের কথা বুঝতে পেরেছিল। যখন বড় আপা জানতে পারলেন ওনার বদমেজাজি গুণধর পুত্র এর মাঝে সামিল ছিল, তখন উনি রাগের মাথায় লিওয়ান ভাইকে অনেক মেরেছিলেন। ওনার মতো এই শয়তানটাই ছোট্ট অরিকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে। এত রাগের পিছনে অবশ্য একটা কারণও ছিল। মিস্টার আরহাম চৌধুরী অনেক বকাবকি করছিলেন ওনাকে, যার ফলে নিজের সমস্ত রাগ 18 বছরের কিশোরের উপর পড়েছিল। ওই দিন নিজের সন্তানের রক্তাক্ত শরীর নিয়ে বড় আম্মু চিৎকার করে কাঁদছিলেন। উনি জানতেন ওনার আদরের ছেলে জেনে বুঝে কখনো ভুল করতে পারে না, কিন্তু বড় পাপা এরা কিছুতেই বিশ্বাস করলেন না। লিওয়ান ভাইয়া ছোট বেলা থেকে অদ্ভুত ছিলেন। রাগ যেন নাকের ডগায় ছিল। যেটা চাইতো ওটা ছিনিয়ে হলেও নিজের করে নিতে। এই জন্যই বড় পাপা সবসময় ছেলের উপর রেগে থাকতেন। ওই দিনের পর কেমন জানি সবকিছু বদলে যেতে শুরু করলো। বড় আম্মু ওনার স্বামীর উপর রাগ করে নিজের সন্তানদের নিয়ে চলে গেল। বড় পাপাও রাগ করে আর তাদের বাধা দিলেন না, এমনকি যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। হঠাৎ করে এমনটা কেন করলেন উনি সেটা এখনো বুঝতে পারেনি সে, কিন্তু তাকে কেউ একজন বুঝিয়েছিল তার জন্য ওনাদের সুখে সংসারে ভাঙন ধরেছে। ছোট্ট মনটা ওই দিন কি বুঝেছিল কে জানে, হুট করে এসে শান্ত হয়ে গেল। ধীরে ধীরে লিওয়ান ভাইয়া বড় আম্মুর সাথে কথা বলাও কমিয়ে দেয়। ওনাদের সাথে কথা বলতেনও কেন জানি মনে ভয় করতো। বারবার মনে হতো এই বুঝি আবার তার জন্য কিছু একটা অঘটন ঘটলো। ছোট্ট অবুজ মনটা কোথাও না কোথাও নিজেকে দোষী ভাবতে শুরু করে। সে যদি ওই দিন না যেত তাহলে হয়তো এমনটা কখনোই হতো না। ওই দিনের পর থেকে ধীরে ধীরে সবার সাথে তার দূরত্ব বেড়ে যায়। একসময় লিওয়ান ভাইয়ের সাথে যোগাযোগই বন্ধ করে দেয়। তার একটা বোকামির জন্য সুখের সংসারে প্রথম ফাটল ধরেছিল। তারপর 2 বছর পর লিওয়ান চৌধুরীর একটা ভয়ানক কাজে পুরো পরিবারটাই শেষ হয়ে গেছে। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলল অরি। একই সাথে পুরনো ভয়ঙ্কর অতীত বর্তমানে নিজের জন্মভূমি ছেড়ে আসায় বুকটা ফেটে যাচ্ছে। এখন নিজের মাম্মা পাপ্পা বোনের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে সেটা ভেবেই কষ্ট হচ্ছে। আচ্ছা, তার ছোট্ট পরিবারটা আদৌ জানে তো তাকে অমানুষটা অচিন দেশে নিয়ে এসেছে, নাকি পাগলের মতো তাকে খুঁজে বেড়াচ্ছে? আমাকে দেখি কি আপনার গরু ছাগল মনে হয় যে এই ঘাস পাতাগুলো খেতে বলছেন আপনি? অরির কথা শুনে লিওয়ানের ভ্রু কুঁচকে গেল। মনে মনে আওড়ায়, সে কখন আবার এসব খেতে বলল? বরং হেলদি খাবারই তো মুখের সামনে ধরে রেখেছে। এইসব কোনো ঘাস পান নয় জান, একদম পিওর হেলদি খাবার। লিওয়ানের কথা শুনে অরি থমথমে মুখে বলল, আমি খাবো না এসব। আপনি গিলুন আপনার এই পিওর হেলদি ঘাস পাতা। বলেই সে লিওয়ানের কোল থেকে উঠতে চাইল, কিন্তু লিওয়ান তার কোমর ডান হাতে খামচে ধরল। একই সঙ্গে গম্ভীর কণ্ঠে বলল, এখন থেকে এইসব ঘাসপাতি খেতে হবে তোকে। ইউ নো, আই ডোন্ট ওয়ান্ট এ উইক টেডি বিয়ার।
অরি দাঁতে দাঁত চেপে প্লেটের দিকে তাকালো, যেখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে সালাদ, চিকেন, সসেজ 4টা, হাফ বয়েল ভেজিটেবল, কাঁচা লেটুস পাতা, কয়েক পিস ব্রোকলির টুকরো, 2 পিস লম্বা চিকন করে বিফ ফ্রাই ও হাফ বয়েল ডিম সিদ্ধ। এগুলো দেখে অরির খিদেটাই হাওয়া হয়ে গেল। সে জানে এগুলো হেলদি খাবার, কিন্তু সে একজন পিওর বাঙালি মেয়ে। সে জায়গায় এসব খাবার তার পেটেও যেতে চাইবে না। এর জায়গায় যদি একটু ডাল, হাতে মাখা আলুর ভর্তা ও সাদা ভাত হতো, তাহলে সে তৃপ্তির সাথে খেয়ে নিত। তবুও সে এইগুলো বেরসিক খাবার খাবে না। অরিকে চুপচাপ থাকতে দেখে লিওয়ান দুষ্টু হেসে কাঁটা চামচের সাহায্যে এক টুকরো ব্রোকলি মুখের সামনে ধরে ইশারায় বলল খেতে। সেটা দেখে অরি দাঁত কিরমির করে বলল, আপনার আপনিই খান, আমার খাওয়ার ইচ্ছে নেই। লিওয়ান ব্রোকলির টুকরো নিজের মুখে দিয়ে চিবোতে চিবোতে বলল, তুই চাইলেও আমার তোকে খাওয়াবো, আর না চাইলেও ওই আমার তোকে খাওয়াবো। অরি চোখ মুখ কুচকে বলে উঠল। ছি, মুখের কি বিচ্ছিরি ভাষা। লিওয়ান বাঁকা হেসে অরির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, এটা তো তেমন কিছু না শোনা, এর থেকেও মধুর মতো মিষ্টি ভাষা জানা রয়েছে। অরি আর কিছু বলল না। এই বেয়াদব লোকটার সাথে কথা বলার থেকে না বলাটাই বেটার। লিওয়ান হাফ বয়েল ডিম সিদ্ধের পর এক পিস কাঁটা চামচে তুলে নিয়ে তার বউয়ের মুখের সামনে ধরল। অরি আর চোখে তাকিয়ে চুপচাপ মুখে নিল। হাফ বয়েল ডিমটা খাওয়াই যায় এবং এটা অনেক মজার হয়। লিওয়ান তাকে বেছে বেছে সমস্ত সসেজ, ডিম, বিফ ও একটু সালাদ খাইয়ে দিল। আর সে হাফ বয়েল ভেজিটেবল, লেটুস পাতা ও ব্রোকলিও সালাদ খেলো। প্লেটে আরেকটু লম্বা গাজর রয়েছে, সেটা তুলে নিয়ে অরির মুখের সামনে ধরে লিওয়ান। ছোটবেলায় গ্রামের বাড়ি থেকে কাঁচা গাজর খেয়ে অভ্যস্ত ছিল অরি, এবং এটা খেতে অসাধারণ লাগে, বিশেষ করে হালকা হালকা মিষ্টি গাজরগুলো। অরি গাজরের হাফ অংশ মুখে নিতে না নিতেই লিওয়ান পুরো গাজরের লম্বা পিসটাই ছেড়ে দিল। অরির উদ্দেশ্য ছিল 2বার বাইট দিয়ে খাবে, কারণ এই লম্বা পিসটা মুখের মধ্যে যাবে না। কিন্তু লিওয়ানের কাজে এখন অর্ধেক অংশ বাইরে আর অর্ধেক অংশ তার মুখের ভেতরে। অরি কপাল কুঁচকে মাথা নিচু করে বাম হাতে গাজর ধরতে যাবে, ঠিক তখনই লিওয়ান তার থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করে তার দিকে ধরে গাজরের বাকি অংশটা নিজে তার মুখ থেকে বাইট দিয়ে নিল। এতে দুজনা ঠোঁট ছুঁয়ে গেল। অরি চমকে উঠে চট করে মুখ সরিয়ে নিয়ে লিওয়ানের দিকে পিট করে সোজা হয়ে বসলো। এটা দেখে বাঁকা হেসে উন্মুক্ত কাঁধ থেকে চুলগুলো সরিয়ে মুখ ডুবিয়ে দিল। অরির কেন জানি অনেক কান্না পাচ্ছে। জঘন্য লোকটার বাজে স্পর্শ একদম ভালো লাগে না তার। একটু সুযোগ পেলেই গায়ের উপর উঠে আসে, নয়তো গভীরভাবে ছুঁয়ে দেয়। এখন নিজের শরীরের উপর ঘৃণা এসে গেছে তার। সব নষ্টের মূল আকর্ষণীয় এই দেহটাই। এটা যদি না থাকতো তাহলে হয়তো অমানুষটা তার কাছে আসতো না। পেট ভরেছে নাকি আরো খাবি? লিওয়ান অরির মেয়েদিন কোমল পেটের উপর হাত রেখে ফিসফিসিয়ে বলে। সেটা শুনে চোখের পানি মুছে তার ছেলে সুরে বলল, কেন? বললেই কি আমাকে আরো খেতে দেবেন? লিওয়ান অরির কাঁধে ঠোঁট ছুঁয়ে ধীর কণ্ঠে বলল। জাস্ট একবার বলেই তো দেখ। অরি ভাবলো কথা এড়িয়ে যাবে, কিন্তু পর মুহূর্তে আবারও ভাবলো রেগে গিয়ে নিজের রুকে কষ্ট দিয়ে কী লাভ। তার এইটুকু খাবারে পেট ভরেনি, উল্টো ভাত খেতে ইচ্ছা করছে। এই তো গতকালই সে নিজের বাড়িতে কত কী খেলো। তার ছোট বোন নিজ হাতে পছন্দের খাবার বানিয়ে খাইয়েছে। সে তার মাম্মাকে গতকাল সকালে বলেছিল দুপুরে 7 পদের ভর্তা ও ডাল রাখতে। কতদিন হয়ে গেল সে ওইগুলো খেয়ে দেখেনি। তার মাম্মা সবকিছু রান্নাও করেছিল, কিন্তু তার খাওয়ার ভাগ্য হয়নি। তার রিজিকেই ছিল না, উল্টো লিওয়ানের দেওয়া আঘাত গুলি খেয়ে পড়েছিল। আর এখন দেশ ছেড়েই তাকে নিয়ে এসেছে ভিন দেশের মাটিতে। সে নিজেও জানে না আদৌ জীবিত অবস্থায় নিজ মাতৃভূমিতে আবার ফিরে যেতে পারবে কিনা। অরি এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলল, অতি ধীর কণ্ঠে বলল, ভর্তা ভাত খেতে খুব ইচ্ছে করছে। অরি ভেবেছিল লিওয়ান হয়তো তার কথা শুনবে না, উল্টো আঘাত করবে, কিন্তু আজ তেমন কিছুই হলো না। বরং অবাক করে দিয়ে লিওয়ান তাকে পাজা কোলে তুলে কিচেনের দিকে এগিয়ে যেতে যেতে বলে উঠল, জো হুকুম মেরি বেবি জান। আমেরিকা এখন সকাল হলেও বাংলাদেশে রাত। নিউ ইয়র্কে দিন শুরু হলে বাংলাদেশে দিনের শেষের দিকে রাত। এখন রাত বাজে 9টা। অনু ও তার পরিবার সহ মাত্র হাসপাতাল থেকে বের হয়ে এলো। তারা সোহরাব মির্জার খবর পেয়ে তড়িঘড়ি করে হাসপাতালে এসেছিল। এসে তার এমন বিভৎস রূপ দেখে রীতিমতো বাকরুদ্ধ হয়ে গিয়েছে। তারা কেমন রিয়াকশন দিবে সেটা প্রায় ভুলে গিয়েছিল। তারা জানে ওই জানোয়ারটা একটা সাইকো, কিন্তু এতটা ভয়ানক সাইকোপ্যাথ হবে সেটা তাদের কল্পনার বাহিরে ছিল। না হওয়া দুলাভাইয়ের এমন করুণ দৃশ্য দেখে অনু কেঁদে দিয়েছে। মির্জা পরিবারের সবাই পাগল পাগল হয়ে গেছে। তাদের সাহসী ছেলের এমন দশা মেনে নিতে পারছেন না। বারবার চৌধুরী পরিবারকে দোষারোপ করছে, বিশেষ করে অরিকে। ওই মেয়েটার জন্যই আজ তাদের ছেলের এমন অবস্থা। ওই মেয়ে যদি তাদের আদরের ছেলের জীবনে না আসতো তাহলে হয়তো এমন কিছুই হতো না। গত রাতে এরিকিও তার দলবল নিয়ে একটা সরকারি হাসপাতালের সামনে রাতের আধারের মাঝে এসে ফেলে রেখে যায় সোহরাব মির্জার ক্ষতবিক্ষত নগ্ন দেহটা। অবশ্য পরনে আন্ডারওয়্যার ছিল। হাসপাতালের সদস্যরা তাকে উদ্ধার করে পুলিশকে খবর দিয়ে ডক্টররা চিকিৎসা শুরু করেন। কেউ কেউ নিথর দেহটা দেখে তো ভেবেই নিয়েছিল এই লোকটা বাঁচবে না, কিন্তু কথায় আছে ওপরওয়ালা
যদি না মারে তাহলে কার ক্ষমতা রয়েছে মেরে ফেলায়? চেহারা অক্ষত থাকার জন্য পুলিশদের চিনতে একটু দেরি হয়নি। তারা এসআই সোহরাব মির্জার এমন অবস্থা দেখে বিস্মিত হয়ে যায়। ওনাদের মতে এমন কাজ নিশ্চয়ই ভিলেন নামক অজানা ব্যক্তিটি করেছে, কারণ ওটার কেস সোহরাব মির্জাই হ্যান্ডেল করছিলেন। তাদের সন্দেহের প্রথম তালিকায় ভিলেন নামক ব্যক্তিটা উঠেছিল, কিন্তু তারা তো আর আসল কাহিনী জানেন না যে এর পেছনে আসলেই কে রয়েছে। সবাই কিছু বুঝতে না পারলেও চৌধুরী পরিবারের সবাই বুঝে গিয়েছিল এটা কার কাজ। পুরো রাত দিন পার হয়ে যাওয়ার পরে সোহরাব মির্জার কোনো উন্নতি হয়নি। তাকে চিনতে পাড়ার সঙ্গে সঙ্গে শহরের বেস্ট নামকরা প্রাইভেট হাসপাতালে নিয়ে এসেছে, যেখানে দেশি বিদেশি সাকসেস ডক্টর রয়েছেন। আর এই হাসপাতালের মালিক আর কেউ নয়, বরং যার জন্য আজ তার এই অবস্থা সেই সাইকো ওরফে ডক্টর লিওয়ান চৌধুরীর। সব ডাক্তাররা নিজেদের বেস্ট ট্রিটমেন্টটাই দেওয়ার চেষ্টা করেছেন। সৌরভ মির্জার প্রাণ বাঁচানো গেলেও জ্ঞান নেই, মুখের ভিতরের অংশ খুব বাজেভাবে পুড়ে গেছে। আদৌ কথা বলতে পারবে কিনা সেটা কোনো ডক্টরই শিওর হতে পারছেন না। রোগীর জ্ঞান না ফেরা পর্যন্ত কাউকে কিছু বলতে পারছে না। পুরো শরীর সাদা ব্যান্ডেজে মোড়ানো রয়েছে সৌরভ মির্জার। ডক্টররা বলে দিয়েছেন আগামী 24 ঘন্টার মধ্যে যদি রোগীর জ্ঞান না ফেরে তাহলে কোমায় চলে যাওয়ার চান্স রয়েছে। এটা শোনা মাত্র আইসিইউ রুমের বাইরে কান্নার রোল পড়ে যায়। ডক্টরদেরও সৌরভ মির্জার অবস্থা দেখে খুব খারাপ লেগেছে। তারা এমন দৃশ্য দেখে ভয় পেয়ে গিয়েছিল। একটা মানুষ কিভাবে এতটা হিংস্র হতে পারে তা আজ সচক্ষে না দেখলে তো বিশ্বাসই করতে পারতেন না। এদিকে সৌরভ মির্জার অবস্থা ও নিজের মেয়েকে খুঁজে না পেয়ে শরীর খারাপ হয়ে যায় আরহাম চৌধুরীর। এটা দেখে মিসেস মারিয়ানা চৌধুরী অনু ওনাকে ধরে বাইরে নিয়ে আসে। ওখানে থাকলে আরও শরীর খারাপ করতে পারে। প্লিজ পাপা, তুমি এমন করে হাল ছেড়ে দিলে আমাদের কি হবে বলো তো? ছোট মেয়ের কথা শুনে আরহাম চৌধুরী মুখ তুলে তাকায়। তারা হসপিটালের বাইরে এক নির্জন জায়গায় বেঞ্চের উপর বসে রয়েছেন। পাপার চোখের পানির দিকে অনু কেঁদে উঠে জড়িয়ে ধরল তার পাপাকে। প্লিজ পাপা, তুমি হেরে যেও না। যদি কাউকে হারতে হয় তাহলে ওই জানোয়ার হারবে। আমি আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বড় মেয়েকে তোমার কোলে ফিরিয়ে নিয়ে আসবো। এতে যদি কাউকে মারতেও হয় তাহলেও তোমার এই ছোট মেয়ে দুইবার ভাববে না। মেয়ের কথা শুনে চলচলে চোখে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন আরহাম চৌধুরী। তার মেয়ে দুটো তাকে কত ভালোবাসে চোখ বন্ধ করে বিশ্বাস করে, অথচ তিনি কিনা একসময় ভাবতে গিয়েও থেমে যায়। ওই কাল রাতের কথা তিনি কল্পনাতেও নিয়ে আসতে চান না, নাহলে তার ছোট্ট পরিবারটা ভেঙে চুরমার হয়ে যাবে এবং সে এটা বেঁচে থাকতে কখনো হতে দিবেন না। এর জন্য যদি আবারও ওই কাল রাত্রি ফিরিয়ে নিয়ে আসতে হয় তাহলেও তিনি কোনো রকম দ্বিধা করবেন না। সকাল হয়ে এসেছে। নির্জন রাস্তার পাশে কালো রঙের ক্র্যারের সাথে হেলান দিয়ে বিরক্ত মুখে রিক্কি দাঁড়িয়ে আছে। একটা পার্সেল রিসিভ করার জন্যে নির্জন থমথমে পরিবেশটা বেছে নিয়েছে। আশেপাশে কোনো মানুষের চিহ্নই নেই বলা যায়। মাথার উপর মুক্ত নীল আকাশটা কালো মেঘে ঢাকা। হয়তো আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। জরুরি কাজের জন্য লিওয়ানের কথা মতো থেকে যেতে হয়েছে বাংলাদেশে, নাহলে সেও নিজ দেশে ফিরে যেত। এই 1 মাস বা 2 মাসের মতো এখানে থাকতে হবে, তারপর এখানকার সব ঝামেলা চুকিয়ে উড়াল দিবে। এদিকে সে প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করছে, কিন্তু লোকটার আসার কোনো নামগন্ধ নেই। বাংলা বিদেশি যতগুলো গালি জানতো সবকিছু বলা হয়ে গেছে। বাংলা ভাষার খাঁটি গালিগুলো লিওয়ানের থেকে শেখা তার। সে বাংলা ভাষাটা পর্যন্ত জানতো না, কিন্তু বন্ধু নামক সাইকো বসটা হাতে কলমে শিখিয়ে দিয়েছে। মাঝে মধ্যে উত্তম মধ্যমও খেয়েছে। রিকি এবার ধৈর্যের চরম পর্যায়ে পৌঁছে গেছে। ইম্পর্ট্যান্ট পার্সেল না হলে এতক্ষণ অপেক্ষা করাকে গুলি মেরে চলে যেত। তার মতো অর্ধৈর্যহীন ব্যক্তির কাছে 30 মিনিটে আজায়রা লস করা মানে বিশাল কিছু। এই কয়েক মিনিটে মনে হচ্ছে 3 যুগ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে। এর থেকে বিয়ে করে বউয়ের সাথে সময় নষ্ট করলেও একটা কথা ছিল। রিকি হাত ঘড়িতে তাকিয়ে দেখে 7টা বেজে গিয়েছে। এটা দেখে রেগে মেগে সামনে থাকা ইটের টুকরোতে সজোরে লাথি মেরে সামনের দিকে উড়িয়ে দিল। আর সেই টুকরাটা গিয়ে একজন ব্যক্তির কপাল বরাবর লাগলো। কালো স্যুটবুট পরিহিত ব্যক্তিটি ব্যথায় আর্তনাদ করে উঠল। লোকটাকে দেখা মাত্র রিক্কি ঝড়ের বেগে তেড়ে এসে কলার চেপে ধরে নাকে মুখে ঘুষি মেরে দাঁতে দাঁত চেপে বলে, সাবুয়ার নাতি, এতক্ষণ লাগে আসতে? এই কোন মেয়ের বালের চিপাইছিলিস? এত বড় হাতির মতো চোখ দিয়ে কি টাইম দেখতে পাসনি? দাঁড়া, তোর হনুমানের লাল পুটকির মতো চোখগুলো আজ তুলে কালা কাকদের ভোজন করাবো। বলে সে এই লোকটার কলার চেপে ধরে গাড়ির কাছে নিয়ে আসতে লোকটা ভয়ে হাতে থাকা ব্যাগ রিক্কির দিকে ফিকে মেরে এক দৌড়। দেখে মনে হচ্ছে ওনাকে পাগলা কুকুরে দৌড়ানি দিয়েছে। রিকি একটা ভয়ঙ্কর রকমের গালি ছুড়ে দিয়ে নিচে থেকে কালো রঙের মাঝারি সাইজের ব্যাগটা তুলে নিল এবং ধুলো ঝেড়ে একটা পাসওয়ার্ড দিয়ে ব্যাগটার লক খুলে ভেতরের মাল চেক করে আবারও লক করে দিল। অতঃপর ড্রাইভিং সিটে পাশের সিটের নিচে ঢুকিয়ে রাখলো। রিকি মাথা চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে ফুরফুরে মেজাজে শীষ বাজাতে ঘুরে ড্রাইভিং সিটের ডোরের কাছে এলো। দরজা খুলতেই যাবে ঠিক তখনই কেউ একজন ছুটে এসে গাছের ডাল নিয়ে এলো পাতাড়ি মারতে শুরু করলো।
রিক্কি ভোরকে গিয়ে পেছনে ঘুরতে সপাটে থাপ্পড় এসে পড়ল বাম গালে। ব্যাস, রিক্কির শান্ত মেজাজ মুহূর্তের মাঝে আবারও বিগড়ে গেল। ফর্সার চেহারা অসম্ভব রকমের লাল হয়ে এলো। সে রক্তিম চোখে চোয়াল শক্ত করে সামনে দাঁড়িয়ে থাকা অষ্টাদশী মেয়ের দিকে তাকিয়ে থাকলো। রমণী হাত থেকে লাঠি ফেলে দিয়ে তেড়ে এসে রিক্কির জ্যাকেটের কলার চেপে ধরে গর্জে উঠে বলল, কুত্তার বাচ্চা, বল আমার আপু কোথায়? তোর ওই জানোয়ার বন্ধু আমার বোনটাকে কোথায় নিয়ে পালিয়ে গেছে, বল। রিক্কি দাঁত কিরমির করে বলল, তুমি যা করলে একদম ঠিক করলে না অনন্যা চৌধুরী। লাইফের ফার্স্ট টাইম কোনো মেয়ে মানুষ আমাকে আঘাত করার সাহস দেখিয়েছে, তবু আমি চুপ ছিলাম জাস্ট ভাবিজানের জন্য। ওনাকে বলেছি ওনার আদরের ছোট বোনের কোনো ক্ষতি করব না, কিন্তু তুমি আজ আবার ইচ্ছে করে সাপের লেজে পা দিলে। দ্বিতীয়বারের মতো ছেড়ে দিচ্ছি, এখান থেকে চলে যাও, না হলে তোমার মতো থার্ড ক্লাস মেয়েকে ছবল মারতে 1 সেকেন্ডও লাগবে না এই রিক্কির। সো গেট লস্ট। রিক্কির কথা শুনে রক্তাক্ত চেহারা নিয়ে আবারও চর বসিয়ে দিল অনু এবং চেঁচিয়ে বলে উঠল, ইউ ফাকিং বিচ, বল আমার আপুকে কোথায় লুকিয়ে রেখেছিস, না হলে আজ আমার হাতে খুন হয়ে যাবে এবং লাইফে প্রথম খুন তোকেই করবো, জানোয়ারের বাচ্চা। নিজের মা বাবাকে নিয়ে কেউ কিছু বললে তাকে তখনই জীবন্ত কবর দিয়ে দেয় রিক্কি। আর আজ কিনা তারই সামনে দাঁড়িয়ে একটা মেয়ে তারই মা বাবাকে গালি দিল। এটা শুনে রিক্কি অনুকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দুগালে থাপ্পড় মেরে দেয়। পুরুষেরই শক্তপোক্ত হাতে থাপ্পড় খেয়ে অনু ঠোঁটের কোণা ফেটে তাজা রক্ত বের হয়ে এলো। তবুও দমে গেল না সে। উল্টো রিক্কির পেট বরাবর শরীরের সমস্ত শক্তি দিয়ে লাথি মেরে দিল। হঠাৎ এমন হওয়ায় রিক্কি চিত হয়ে ধুলোর মাঝে পড়ে গেল। এই সুযোগে অনু দৌড়ে এসে তার বুকের উপর বসে এক হাতে জ্যাকেট খামচে ধরে নাকে ঘুষি মেরে দিল। বল জানোয়ার, আমার আপু কোথায়, না হলে আজ তোকে মেরেই ফেলবো আমি। অনু উন্মাদের মতো মারতে মারতে চিল্লিয়ে বলে ওঠে। এদিকে অনুর এমন রণচণ্ডীর মতো রূপ দেখে এক মুহূর্তের জন্য রিক্কি থমকে গেল। অনুর ফর্সা চেহারা লাল টকটকে হয়ে আছে, ডাগর ডাগর চোখ জোড়া ফুলে রক্তিম হয়ে রয়েছে, লাল ঠোঁট জোড়া কাঁপছে, পরনে কালো জিন্স ও টপস। রিক্কি চট করে অনুর দুহাত চেপে ধরে পাশে ফেলে দিয়ে নিজে তার গায়ের উপর উঠে এলো। অনু 2 পা মাটির উপর চড়াচড়ি করছে, তার মনে হচ্ছে তার পেটের উপর কোনো আস্ত হাতি এসে বসেছে। সে দাঁতে দাঁত চেপে বলে উঠল, শয়তান মোটু হাতি, সর আমার পেটের উপর থেকে। অনুর ব্যথায় চটফটানি দেখে বাঁকা হাসল রিক্কি। সে অনুর ফর্সা নরম দুহাত মাটির সাথে শক্ত করে চেপে ধরে একটু ঝুঁকে সে ফিসফিসিয়ে বলল, এই নরম তুলতুলে পুষ্কু শরীর নিয়ে আসছো হাতির সঙ্গে টক্কর দিতে। এখন যদি ভুলভাল কিছু করে ফেলি সেটা সহ্য করার মতো শক্তি রয়েছে তোমার? সামান্য আমার অর্ধেক ভরটাই সহ্য করতে পারছো না, সেখানে পুরো 75 কেজি ওজনের আমিটাকে কিভাবে সহ্য করবে অরুণচণ্ডী? তাই বলছি পুষ্কু মেয়ে, পুষ্কর মতোই থাকো, আমার সঙ্গে লাগতে এসো না, না হলে এমন অবস্থা করব যাতে 1 মাসেও এই নরম পেট নিয়ে উঠে দাঁড়াতে না পারো। কথাগুলো শুনে অনু ঘৃণায় থুতু মেরে দিল রিক্কি লাল হয়ে যাওয়া চেহারায়। এতে ভয়ঙ্কর রেগে গেল রিক্কি। রক্তিম ঘোলাটে চোখ দুটো হিংস্র রূপ ধারণ করলো। এক হাতে মুখ মুছে অন্য হাতে অনু চুলগুলো শক্ত করে চেপে ধরে টেনে তুলল। অনু ছাড়া পাওয়ার জন্য রিক্কিকে মারতে লাগলো, কিন্তু এতে কোনো কিছু এসে গেল না তার। বরং অনুকে গাড়ির কাছে নিয়ে এসে পিছনের ডোর এক ঝটকায় খুলে ধাক্কা মেরে গাড়ির ভেতরে ফেলে দিল অনুকে। অনু এসে উপর হয়ে সিটের সামনে ফাঁকা জায়গায় নিচে পড়ে গেল। রিক্কির আগে গজগজ করতে করতে জ্যাকেট খুলে সিটের উপর ছুঁড়ে মেরে বলে উঠল, অনেক সহ্য করেছি তোকে, কিন্তু আজ আর নয়। আজ দেখবি এই রিক্কি ঠিক কতটা ভয়ানক। বলেই রিক্কি গাড়ির ভেতর প্রবেশ করে ডোর লক করে দিল। অনু সোজা হয়ে ঘুরতে রিক্কি আবারও এসে তার দুপাশে পা রেখে হাঁটু গেড়ে পেটের উপর বসলো। হঠাৎ করে অনু শান্ত হয়ে গেল। এদিকে রাগের মাথায় রিক্কি নিজের শরীর থেকে টি শার্ট টেনে খুলে ফেললো। অনুর লাল হয়ে যাওয়া চোখ দুটো রিক্কির ফর্সা লোমহীন সুঠাম দেহের উপর গিয়ে পড়ল। স্পষ্ট 6 প্যাকগুলো বোঝা যাচ্ছে, ফোলা ফোলা শরীরের ভাঁজ দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে। সে চোখ সরিয়ে নিয়ে রিক্কির হিংস্র চোখের দিকে তাকিয়ে বলল, আমার আপু কোথায়? রিক্কি হাসলো। সে ঝুঁকে এসে অনুর 2 হাতের মাঝে নিজের শক্ত খসখসে হাত দুটো গলিয়ে দিয়ে বলল, বলবো, তার আগে তোমার তেজ একটু কমিয়ে নেই। বলেই সে অনুর ফর্সা গলায় চুমু খেলো কয়েকটি। অনু দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে ঘাড় অন্যদিকে ঘুরিয়ে রাখলো। রিক্কি হাত এগিয়ে নিয়ে সে অনুর কাঁধ থেকে টপস খুলতে চেয়েও খুলল না। সে একটু মাথা উঁচু করে এক পলক অনুর লাল হয়ে যাওয়া চেহারায় দিকে তাকিয়ে চট করে উঠে সিটের উপর বসে পড়ল এবং চোখ দুটো বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলল, প্লিজ অনু, এখান থেকে চলে যাও, আমি তোমাকে হাট করতে চাচ্ছি না। অনু উঠে এসে তাচ্ছিল্যের সুরে বলল, কেন রিক্কি সাহেব, আপনি না একটু আগেই বললেন আমার তেজ কমাবেন,
তাহলে এখন কি হলো? আমি তো আপনাকে কোনো বাধা দিলাম না তাহলে। রিক্কি চোখ মেলে তাকিয়ে অনুর চোখে চোখ রেখে বলল, আমি তোমাকে পবিত্রভাবে চেয়েছি অনু, এইভাবে নয়। অনু মনে মনে হাসলো। সে ঠিক সন্দেহ করেছিল তার জন্য এই লোকটার মনে নিশ্চয়ই কিছু একটা আছে, যেটা জানার জন্যই তো আজ এত বড় একটা রিস্ক নিয়ে এখানে এসেছে। সে অবাক হওয়ার ভান করে বলল। ডু ইউ লাভ মি? রিক্কি অন্যদিকে তাকিয়ে শক্ত গলায় বলল, নো, আই জাস্ট লাইক ইউ অ্যান্ড ইউর ফাকিং অ্যাটিটিউড। অনু মনে মনে বিশ্বজয়ীর হাসি দিল। ইয়েস, সে একদম ঠিক পথে তীর মেরেছে। এখন সেই তীরটা আসল জায়গা মতো লাগানোর পালা। সে নিচে থেকে বসা অবস্থায় উঠে এসে রিক্কির দুপাশে পা রেখে উড়ুতে এসে বসলো। এতে ভড়কে গেল রিক্কি। সে চট করে অনুর দিকে তাকায়। অনু দু হাতে তার গলা জড়িয়ে ধরে আলতো হেসে বলে উঠল। নো, ইউ লাভ মি। রিক্কির চোয়াল শক্ত হয়ে এলো। এমনিতেই আজ ভুল জায়গায় সঠিক কথা বলে দিয়েছে। তার উপরে এই মেয়ে আবারও তাকে বিগড়ে দেওয়ার চেষ্টা করছে। সে দাঁতে দাঁত চেপে নিজেকে যথেষ্ট শান্ত রেখে বলল, নিজের ভার্জিনিটি যদি রক্ষা করতে চাও তাহলে এখনো সময় রয়েছে, এখান থেকে চলে যাও। আমার মুড চেঞ্জ হলে কিন্তু তোমাকে আজ অপবিত্র করেই ছাড়বো। অনু আবারও হেসে বলল, আই নো আপনি এমনটা করবেন না। যদি আমাকে ভোগ করতেই হতো তাহলে তখনই করতেন। রিক্কি অবাক না হয়ে পারল না। হ্যাঁ, এটা সত্যি, সে রাগের মধ্যে উল্টাপাল্টা কথা বলে দিয়েছে, কিন্তু অনুর সঙ্গে জোর জবস্তি করার একটু ইচ্ছে নেই তার। বরং সে তো অনুকে মন থেকে চায়। কিন্তু সেটা এই মেয়েকে কিছুতেই বুঝতে দেওয়া চলবে না। না হলে এই ভালোবাসা নামক বেড়াজালে ফেসে যাবে। সে এতটাও খারাপ নয় যতটুকু বাহিরে দেখায়। রিক্কি পাশে থেকে জ্যাকেটটা তুলে নিয়ে অনুকে পরিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সোজা বাড়ি যাবে, আর এই সব ড্রেস পরে বাইরে যেন বের হতে না দেখি। সবাই আমার মতো না, ফ্রিতে বিরিয়ানি পেয়ে না খেয়ে রেখে দিবে। ইউ নো হোয়াট আই মিন। অনু কিছু বলল না আর না রিক্কির কোল থেকে নামলো। সে একদৃষ্টিতে রিক্কির দিকে তাকিয়ে রয়েছে। এটা দেখে দাঁতে দাঁত চেপে বলল, আই নো আমি হ্যান্ডসাম, তাই বলে এইভাবে চুপ দিয়ে গিলে খাবে? এটা একদম পছন্দ নয় আমার। তুমি কি এখান থেকে যাবে? তোমার এই পেতনির মতো চেহারা দেখতে একদম ভালো লাগছে না। সরো আমার কোল থেকে। এখানে বসে থাকার একমাত্র অধিকার আমার ফিউচার ওয়াইফের। তুমি তার হক এভাবে নষ্ট করতে পারো না মিস অনন্যা চৌধুরী। আপনি যে আমার ফিউচার হাজবেন্ডের হক নষ্ট করে দিলেন সেটা। অনুর কথা শুনে রিক্কির চোখ বড় বড় হয়ে গেল। সে অবাক কণ্ঠে বলল, আমি আবার কি করলাম? কিছুই তো করিনি এখনো। আই অ্যাম স্টিল আ কমপ্লিট পিওর ভার্জিন। আপনি আমাকে কিস করেছেন। অনুর কথা শুনে রিক্কি আক্কেল দাঁত বের করে হাসলো। তারপর বলল, জাস্ট কয়েকটা চুমুই তো খেয়েছি, আর কিছু তো খাইনি। অনুর ভেতরে ভেতরে রাগে শরীর জ্বলে যাচ্ছে। সে নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করছে। মাথা গরম করে তার প্ল্যান নষ্ট করতে পারবে না। তার জন্য যদি একটু বেহায়া হতে হয় তাতেও সে রাজি। কিছু একটা ভেবে হুট করে রিক্কিকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। হঠাৎ অনুকে কাঁদতে দেখে চমকে ওঠে রিক্কি। সে অনুর পিঠে দুহাত রাখতে গিয়েও সরিয়ে নিল। না না, তাকে এই মেয়ের কাছে কিছুতেই দুর্বল হওয়া চলবে না। লিওয়ান দেশ ছেড়ে যাওয়ার আগে পই পই করে নিষেধ করে গেছে হারাম চৌধুরীর ছোট মেয়ে থেকে 100 হাত দূরে থাকতে। কারণ সে সন্দেহ করেছে তারা চলে যাওয়ার পর খুঁজে না পেয়ে প্রথম টার্গেট তাকেই বানাবে। তার সে এই মেয়ের ছলনায় যেন ফেসে না যায়। রিক্কি এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলল। সে এমন একটা মেয়েকে মন দিয়ে ফেলেছে যে কিনা তাদেরই শত্রুর বংশধর, চাইলেও আপন করে নিতে পারছে না। রিক্কি তার গলা থেকে অনুর হাত সরিয়ে দিতে অনু আবারও তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল এবং সে কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, প্লিজ বলুন না আমার আপু কোথায়। আপনার বন্ধু ওকে কোথায় নিয়ে গেছে? আপুকে বাবা সব জায়গায় খুঁজেছে, এমনকি এয়ারপোর্ট গিয়ে যাত্রীদের লিস্ট চেক করেছে, কিন্তু কোনো সন্ধান পাইনি। আমরা ভেবেছিলাম আপুকে নিয়ে দেশ চলে গিয়েছে, কিন্তু তেমন কিছুই না। নিশ্চয়ই আপুকে নিয়ে অন্য কোনো শহরে গেছে। ওনারা দেশ ছেড়ে গেলে আপনিও তো চলে যেতেন, কিন্তু আপনি এখানে রয়েছেন। এতেই বোঝা যায় তারাও এই দেশের কোনো এক প্রান্তে আছে। প্লিজ বলুন না কোথায় আছে। এই আপনার কি কষ্ট হয় না? আমার জায়গায় যদি আপনার নিজের বোন হতো তাহলে কি চুপ করে থাকতেন? আমিও কি বোকা? নিশ্চয়ই আপনার কোনো বোন নেই, তাকে হারানোর ভয়টাও কখনো অনুভব করেননি। বড় বোনের ভালোবাসা কেমন সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনার তো বোনই নেই, এজন্যই অন্যের কষ্ট কিচ্ছু যায় আসে না। অনু শেষের বলা কথাগুলো শুনে এক মুহূর্তের জন্য রিক্কি থমকে গেল। এই মেয়েটা কাকে কি বলছে? তার বোন নেই, সে বড় বোনের ভালোবাসা কি বোঝে না? বোনকে হারানোর কষ্ট কি সত্যি কখনো অনুভব করেনি সে? আরে পাগল মেয়ে, তুই হয়তো জানিসই না রিক্কি তোর থেকেও বোনকে হারানোর কষ্ট দ্বিগুণভাবে অনুভব করে। তাও দুইটা নিজের বোনকে হারিয়ে আজ সে নিঃস্ব। নিজ চোখে পুরো পরিবারকে শেষ হতে দেখেছে, আর তাকে কিনা বলছে কষ্ট কি সেটা সে বুঝে না।
রিক্কি চোখ দুটো বন্ধ করে নিল। ছোটবেলায় সেই ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। চারিদিকে রক্ত, বোনদের চিৎকারের আওয়াজ, মমের নগ্ন নিথর দেহ, ড্যাডের মৃত টুকরো টুকরো করে রাখা শরীরের অংশ। দাউ দাউ করে তার সুখের বাড়িতে আগুন জ্বলছে। সে পাগলের মতো সবাইকে বাঁচানোর চেষ্টা করছে। হায়নাদের দল থেকে কলিজার টুকরো দু বোনকে বাঁচাতে গিয়ে সে তাদের হাতে খুব বাজেভাবে মার খেয়ে ছোট্ট দেহটা রক্তের মাঝে পড়েছিল। গলাকাটা মুরগির মতো ছটফট করতে করতে বলেছিল তার ছোট্ট পুতুলের মতো বোনদের ছেড়ে দিতে, তার বদলে তাকে মেরে ফেলতে। কিন্তু না, তার চিৎকার ওই হায়নাদের কারোর কান অব্দি পৌঁছায়নি। একটা 10 বছরের বাচ্চা ছেলের করুণ আর্তনাদ শুনে কারোর হৃদয় গলেনি। উল্টো তার চোখের সামনে তারা দলবদ্ধ হয়ে তার আদরের বড় বোনকে ও ছোট বোনকে হিংস্র জানোয়ারের মতো খুবলে খুবলে খেয়েছে। বোনদের চিৎকার শুনে এক মুহূর্তের জন্য সে ওখানে শেষ হয়ে গিয়েছিল। হাজার আকুতি মিনতি করেও নিজের পরিবারকে রক্ষা করতে পারেনি, আর না পেরেছে নিজের আদরের কলিজার টুকরার বোনদের। পাষাণ ছেলেটার চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, বুকটা ফেটে যাচ্ছে, তার দম বন্ধ হয়ে আসছে। চারিপাশ থেকে সবার চিৎকারের আওয়াজ কানে ভেসে আসছে, বোনদের ছটফটানি, জানোয়ারগুলোর হাসির শব্দ, সবকিছু শেষ করে দিচ্ছে রিক্কিকে। সে এক ধাক্কা দিয়ে নিজের বুক থেকে অনুকে নিচে ফেলে দিল। দু হাতে মাথার চুলগুলো শক্ত করে খামচে ধরে চিৎকার করে উঠল। হঠাৎ রিক্কির এমন বিহেভ দেখে অনু হতবাক হয়ে গেল। সে বুঝতে পারছে না হুট করে কি হলো। রিক্কি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, চোখ মুখ অস্বাভাবিক রকমের লাল হয়ে গেছে, ঘোলাটে চোখ দুটো দিয়ে যেন রক্ত ঝরবে, এক প্রকার উন্মাদের মতো ছটফট করছে। অনু এগিয়ে আসতে নিলেও তার হাত শক্ত করে ধরে গাড়ির ডোর খুলে ধাক্কা দিয়ে বের করে দিল। অনু ধপ করে মাটির উপর হাঁটু ভেঙে এসে পড়ল। রিক্কি আর কোনো দিকে না থেকে দ্রুত ড্রাইভিং সিটে বসে হাই স্পিডে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে গেল। কালো রঙের এই গাড়িটা চোখের আড়াল হতে অনু উঠে হাঁটুতে লেগে থাকা ধুলো ঝেড়ে সোজা হয়ে দাঁড়ালো। মাথা উঁচু করে মেঘলা আকাশের দিকে তাকিয়ে হঠাৎই শব্দ করে হেসে উঠল। ঠোঁটের কোণে শুকিয়ে যাওয়া রক্তের অংশ মুছে হাসতে হাসতে বলে উঠল, ফাইনালি দ্য গেম ইজ অন। আমি খুব শীঘ্রই তোর কাল হয়ে আসছি ডক্টর লিওয়ান ওরফে মাই সুইট কিউট জিজু। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।